পরিস্থিতি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর। ঘর জুড়ে নেমেছে স্তব্ধতা। ল্যাপটপের স্ক্রিনে ভাসছে হাড় কাঁপানো কিছু দৃশ্য। পাশেই পড়ে আছে আরিফের রক্তাক্ত নিথর দেহ। রক্ত শুকিয়ে গাঢ় কালচে দাগ সাক্ষ্য রেখেছে মেঝেতে। খাদিজার হাত থরথর করে কাঁপছে। ঠোঁট শুকিয়ে সাদা, চোখ আতঙ্কে জমে পাথর হয়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে মোহন মাহতাবের পুরো শরীর তিরতির করে ঘামছে। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম গাল ভিজিয়ে নামছে বুকের ভেতরের দিকে। বাইরের ভয়ঙ্কর ঘটনাপ্রবাহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ মুসা। মুন্নিকে নিয়ে সেই যে ঘরে ঢুকছে তারপর আর বেরোনি। বাবার রক্তাক্ত শরীর দেখে আতঙ্ক জমে গিয়েছিল মেয়েটা। নিষ্পাপ চোখে এমন দৃশ্য সহ্য করার শক্তি নেই। ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছিল সেই থেকে। কাঁদছিল বুক ভেঙে বারবার। মুসা তাকে পরম যত্নে নিজের বুকের ভেতর আগলে রেখেছে। মাথায় হাত বুলিয়ে কপালে চুমুকে শান্ত করছে শিশু মনটাকে। মুসার কোলে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এলো মুন্নি। ভাঙ্গা হেঁচকির ফাঁকে নিঃশ্বাস নিতে নিতে মুখ গুজে দিল মুসার বুকে। পরক্ষণে ঘুমিয়ে পড়ল অশ্রু ভেজা চোখ নিয়ে। ঠিক তখনই দরজা হুড়মুড় করে খুলে ভেতরে ঢুকলো মোহন মাহতাব আর খাদিজা। দুজনে হাফ ধরা নিঃশ্বাস, এলোমেলো চেহারা, মুখ ভরা আতঙ্ক দেখে কিঞ্চিত ভরকালো মুসা। ঘুমন্ত মুন্নিকে বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরে মুসা প্রশ্নভরা চোখে তাকালো তাদের দিকে। কি হয়েছে বুঝি? ওঠার আগে খাদিজা বেগম এগিয়ে গেল। শঙ্কায় জর্জরিত বিস্ফোরিত কণ্ঠে বলল, চল মুসা। মুসা সপ্তপর্ণে ঘুমন্ত মুন্নিকে শুইয়ে দিল বিছানায়। মাথার নিচে বালিশ ঠিক করে গায়ের উপর চাদর টেনে ঘুরে দাঁড়ালো শটাং হয়ে। সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের আতঙ্ক মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, বাট মম। মুসার কথায় বলার অবকাশ না দিয়ে খাদিজা আর মোহন বড্ড তাড়াহুড়ো দেখে বলল, কথা পরে বলা যাবে, দ্রুত চলো। মুসা নড়ল না। কিশোর মন হঠাৎ জেগে ওঠা শত প্রশ্ন একসাথে মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো তার। কোনো প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে বুকের ভেতর তীব্র হয়ে উঠল অস্থিরতা। মুন্নির দিকে চেয়ে অস্ফুট হল, হার ফাদার, ওর বাবা। খাদিজা বেগমের বুক চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হাঁপড় হাঁপড় কণ্ঠে বলল, উনি বেঁচে নেই, কুইক চল। মুসার বুকটা ধক করে উঠল। এ বয়সে কারো মৃত্যুর খবর সহজভাবে নেওয়া তার পক্ষে মুশকিল ব্যাপার। এই যেমন আরিফের মৃত্যু খবরটা বেশ ঘাবড়ে দিয়েছে তাকে। চোখে মুখে ফুটে উঠছে ভয়ের ছাপ। তবে বিষয়টা খুব কৌশলে চেপে গেল সেই। নিজের ভেতরে ভীতিটুকু একদম প্রকাশ করল না বাহিরে। উল্টে প্রশ্ন করে বলল, বাট মম, হেয়ার উইল ইউ গো অ্যান্ড হোয়াই শুড ইউ গো? কিন্তু মম, কোথায় যাব আমরা? কেনই বা যাব? কারণ এই একটা সেকেন্ড দেরি হলে আমাদের প্রাণ চলে যেতে পারে। দ্রুত করো মুসা। সারা জীবন বিদেশে থাকার পর দেশের জন্য কিছু করার সময় এসেছে। আমরা সেই সুযোগ হাতছাড়া করতে পারি না। খাদিজা উত্তেজিত স্বরে কথাটা বলে ভুরু গোটালো মুসা। ঠোঁটে ঠোঁট গুজে বলল, বাট মম, হোয়াট ডিড উড দে কিল আস? অ্যান্ড ইফ ইউ ফিয়ার ডেথ, হোয়াই should we risk our life for the country? বাট মম, আমাদেরকে কেন মারা হবে? আর মৃত্যুর ভয় থাকলে আমাদের বা কেনই বা দেশের জন্য নিজের জীবনে রিস্ক নেব? কারণ আমরা অকৃতজ্ঞ নই মুসা। দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। বেশি কথা না বলে মুন্নিকে নিয়ে চলো। বাবা মায়ের বুক চাপা আতঙ্কের সামনে আর কথা বলার মতো রইল না মুসা। জিজ্ঞাসা করল না আর কিছু, শুধু একবার দীর্ঘ দৃষ্টিতে তাকালো তাদের দিকে। তারপর সরু দৃষ্টি মুন্নির দিকে ফিরিয়ে বলল, ওয়েট, লেট মি টেক মুন্নি। ওয়েট, মুন্নিকে নিয়ে নিই। ঝুঁকে গিয়ে মুন্নিকে কোলে নেওয়ার আগ মুহূর্তে থেমে গেল মুসার হাত। ঘর জুড়ে কেঁপে উঠল উচ্চস্বরে কলিং বেলের আওয়াজ। একবার, দুবার, তারপর বিরামহীন তাড়নায় বাজতে লাগলো। খাদিজা আর মোহনের অন্তরাত্মা কেঁপে উঠল। কলিং বেলের তীক্ষ্ণ শব্দে তাদের বুকের ভেতর গিয়ে আঘাত করলো শীতল ছুরির মতো। দুজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। অগোছালো নিঃশ্বাস ফেলে আওড়ালো, কে? কে এলো? মুসা চমকে উঠল, দাঁড়ালো ততক্ষণে বাবা মায়ের বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে। ওয়েট, আই এম চেকিং। ওয়েট, আমি দেখছি। মুসা দরজা খোলার জন্য পা বাড়াতে হাত চেপে ধরল খাদিজা। আতঙ্কিত কণ্ঠে আনলেন না। খাদিজার এমন উত্তেজিত হওয়ার বিষয়টা খুব বোধগম্য হল না মুসার। সে বুকুটি বলল, হোয়াট? মোহন মাহতাব হাতের তালু দিয়ে মুছল কপালে ঘাম। শ্রেয় মনসরা আওড়াল, ওরা এসে গেছে। বাবা মায়ের শঙ্কার কারণ মুসা এবারও বুঝতে পারল না। সে খাদিজার দিকে ফিরে শুতে, হু মম?
কারা মম? উত্তর দেওয়ার অবস্থায় নেই খাদিজা। তার হাত পা থরথর করে কাঁপছে। সে নিজের হাতের পেন ড্রাইভটা মুসার দিকে বাড়ি দিয়ে কাঁপা কণ্ঠে বলল, ধর, এই পেন ড্রাইভটা নিয়ে সোজা ব্যালকনি বেয়ে নিচে নেমে যাবে। মুসা হতবিম্বল হয়ে তাকালো পেন ড্রাইভটার দিকে, তারপর কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, অ্যান্ড ইউ অল মুন্নি? আর তোমরা মুন্নি? কলিং বেলের লাগাতার শব্দ ভেসে আসছে তখনও। মুসার অযাচিত প্রশ্নগুলো শেষ করার জন্য তারা দেখালো মোহন মেহতাব বলল, তুমি যাও, আমরা ওকে নিয়ে আসছি, আর একটাও প্রশ্ন করব না। মুসা বিরোধিতা করে সাপ সাপ জানল, ইম্পসিবল। আই উইল নট লিভ ইউ অ্যান্ড গো এনিহোয়ার। হু হ্যাজ কাম? হু আর ইউ অলসো অ্যাফেয়ার্ড of? This country has lost right in broad day somewhere. You come and kill us. Why kind of logic this is? অসম্ভব। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। কারা এসেছে? কাদের এত ভয় পাচ্ছ তোমরা? এই দেশে আইন আছে, তাই না? দিনে দুপুরে কেউ এসে আমাদেরকে মেরে ফেলে যাবে? এটা কী ধরনের লজিক? মুসার নাছোড়বান্দা আচরণে এ পর্যায়ে চরম অসন্তুষ্ট হলো মোহন মাহতাব। এদিকে কলিং বেল হারহিম করা লাগাতার শব্দ, অন্যদিকে মুসার একঘেয়ে কথা আর নিতে না পেরে খ্যাপা কণ্ঠে ধমকে বলল, কথা পারি না মুসা, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। মুসা সদয় হলো না। একটু মোহন মাহতাবের ধমকে সম্পূর্ণ ভিন্ন মানে বের করে উল্টো ফুঁসে উঠল নিজেও। ডোন্ট ধমকাবেন না, একদম ধমকাবেন না আমাকে। আপনার জন্য এসব হয়েছে। কে বলেছিল এই দেশে আসতে? বাবা ছেলের মধ্যকার বিরোধ দেখে চুপ থাকতে পারল না খাদিজা। মুসার উপর চটে গিয়ে তিরিক্ষি কণ্ঠে বলে উঠল, উনি তোর বাবা মুসা, খবরদার তুই ওনার সাথে এভাবে কথা বলবি না। মুসা উৎস ছেড়ে আওয়াজে ধস নামল মোহন মেহতাবের বুকের কেনার। ছেলেকে সুশিক্ষা দিতে না পারার গ্লানি ভারাক্রান্ত হলো অন্তর। বড় রুষ্ট হলো সরে বলল, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে হায়াতি, ও যা করতে চায় করতে দাও। মোহন মেহতাব বিবর্ণ মুখের দিকে তাকিয়ে ডুকরে উঠল। খাদিজা নিজেদের ভাগ্যের হিসাব কষে নিল, চুপ করে গেল অবিলম্বে। এদিকে কলিং বেলের লাগাতার আওয়াজে বিরক্ত হয়ে তপ্ত শ্বাস ফেলল মুসা। মুসা গটগট করে এগিয়ে গিয়ে মেইন ডোরের দিকে দ্রুত হাতে খুলল দরজা। দরজা খুলতে কয়েকজন ভেতরে ঢুকে পড়লো ধড়মাড় করে। ঢুকে দরজা লক আটকে দিল ভেতর থেকে। মুসা ঘাবড়ালো। এতজন এভাবে একসাথে ভেতর ঢুকতে দেখে হতভম্ব হয়ে কণ্ঠে আড়ল, কারা আপনারা? দরজা কেন? মাঝপথে থেমে গেল মুসা। রুদ্ধ হলো তার গলার স্বর, থমকে গেল মুখের বুলি। দল বদলের মধ্যে কয়েকজনের হাতে পিস্তল দেখে পিলে চমকে উঠল তার। অস্ফুট স্বর আওড়ালো, হুম? ঘুমন্ত মুন্নিকে একা রেখে পেছন পেছন ছুটে এলো খাদিজা আর মোহন। হল ঘরে ঢুকতে এতগুলো অচেনা মানুষের হাতে ঝলমলে অস্ত্র দেখে আতঙ্কে হাত চেপে ধরল মুখে। অবরুদ্ধ কণ্ঠে আওড়ালো, কারা আপনারা? সাদা পাঞ্জাবি আর লুঙ্গিতে আবৃত কাদের সিদ্দিকে লুঙ্গির এক মাথা হাত দিয়ে তুলে এগিয়ে এলো, হেলে দিল। চোখ কালো সানগ্লাসটা খুলে পানের পিক ফেললো পাশেই পড়ে থাকা আরিফের লাশের উপর। তারপর লাল ঠোঁটে পান চিবোতে চিবোতে বিশ্রী দৃষ্টিতে তাকালো খাদিজার দিকে। খাদিজা ভয়ে গুটিয়ে গেল, খামচে দিল মোহন মাহতাবের বাহু। কাদের সিদ্দিকে কুটিল হাসি দিল। খাদিজাকে ভয় আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে চেপে ধরল তার হাত, নিজের কাছে টেনে এনে বলল, চল সোনা। মুসা অবনিষ্ট দৃষ্টি কেঁপে উঠল তৎক্ষণাৎ। ভয়ে শুকিয়ে আসা গলা থেকে বের হলো অস্পষ্ট ডাক, মম। অস্তুতি, ঘৃণা, ভয়ে কেঁদে ফেলল খাদিজা। ঠোঁট দুটো কাঁপল। অসহায়তা, অস্বস্তিকর স্পর্শ থেকে রেহাই পাওয়ার তাড়নায় মুচড়াতে শুরু করল হাত। আকুতি ভরা কণ্ঠ বলে, ছাড়ুন, আমাকে ছাড়ুন। স্ত্রীকে অন্য স্পর্শে আবদ্ধ হতে দাউ দাউ করে জ্বলে উঠল মোহন মাহতাবের ভেতরটা। চোখের মনি লাল হয়ে উঠল শিরায় উপশিরায়। ছুটে গেল অগ্নি স্ফুলিঙ্গ। কণ্ঠ থেকে ধেয়ে আসা রুদ্ধ গন্ধ, আমার হায়াতিকে একদম স্পর্শ করবে না। কাদের সিদ্দিকের ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যপূর্ণ হাসি। মোহন মাহতাবের গর্জন অপেক্ষা করে ঝুঁকে এলো খাদিজার দিকে। উন্মুক্ত ঘাড়ের উপর পরপুরুষের বিষাক্ত নিঃশ্বাস আছড়ে পড়তে দাঁতের দাঁত চেপে চোখ খিচে শক্ত হয়ে গেল খাদিজা। কাদের সিদ্দিকে পৈশাচিক ভঙ্গিতে নিঃশ্বাস টানল। অশুভ আগ্রাসনে শুষে নিল খাদিজার শরীরের গন্ধ। বিকৃত কণ্ঠ বলল, স্পর্শ করবো না, শুধু একটা চুমু দেব। মায়ের প্রতি এমন অবিচার আর অপমান চোখের সামনে সহ্য করা সম্ভব হলো না মুসার। ভেতর সমস্ত সংযম ছিন্ন বিচ্ছিন্ন হলো ক্রোধে। কণ্ঠ পেটে বেরিয়ে এলো প্রতিবাদ, হে রাবিশ, আমার মমকে স্পর্শ করলে খারাপ হয়ে যাবে।
বয়স কম, বাচ্চা ছিল মুসা, তাই তার হুঙ্কার গোনায় ধরল না কাদের সিদ্দিকী। নাক সিটকে বলল, এই পিচ্ছি, এসব বড়দের ব্যাপার, একদম কথা বলবে না, লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকো। তারপর সাথে করে নিয়ে আসা গুন্ডাগুলোকে উদ্দেশ্যে বলল, এই তোদের কাছে লজেন্স আছে না, এই খাইয়ে দে তো ছেলেটাকে। খাদিজা অসহায়, চোখ দুখানা থেকে ঝরছে অশ্রু, তার নিরুপায় হাতটা পিলে যাচ্ছে কাদের সিদ্দিকের মুঠোতলে। কাদের সিদ্দিকী তাকে টানতে টানতে নিয়ে গিয়ে বসলো সোফায় উপর। ক্ষমতা আর কর্তৃত্বের ভয়ঙ্কর অস্বাভাবিক আচমকা খাদিজাকে বসিয়ে দিল নিজের কোলে। খাদিজার পুরো শরীরটা কাদের সিদ্দিকের বাহুডোরে আবদ্ধ হতে শীত দ্বারা শক্ত হয়ে উঠল তার। দৃষ্টি দুখানা অসহায়ভাবে ছিটকে পড়ল মোহন মেহতাবের উপরে। এই পর্যায়ে রাগ, অপমান, অসহায়তা একসাথে গলা চেপে ধরল মোহন মেহতাবের। নিজের প্রাণপ্রিয় স্ত্রীর শরীরে অন্য কারো স্পর্শ মেনে নেওয়ার মতো ক্ষমতায় তার নেই। এই দৃশ্যের সামনে লুটিয়ে পড়ল তার ভেতরে সমস্ত সংযম। চোখ জমে গেল রক্তিম ক্ষোভ, বিস্ফোরিত হলো মুহূর্ত। শরীর কাঁপল নিয়ন্ত্রণহীন উত্তাপে। পরক্ষণে রাগে ক্ষোভে হুঙ্কার করে উঠল গলা ফাটিয়ে, হায়াতিকে ছাড়। মোহন মাহতাবের হুঙ্কারিতে বিরক্তির চরসূচক শব্দ করল কাদের সিদ্দিকী। দাপুটীয় কণ্ঠে হুকুম স্বরূপ করল গুন্ডাদের, এর একটা ব্যবস্থা কর। কি করবো স্যার? আপাতত হাত পা ভেঙে দে। হাতে হকি স্টিক নিয়ে এগিয়ে গেল কিছু গুন্ডা, গিয়ে রুমের টিভিটা অন করে দিল, ফুল ভলিউমে ছাড়ল ডিজে গান। তারপর শুরু হলো নৃশংসতার উল্টান। লোহার দণ্ডে একের পর এক নির্মম আঘাতে মোহন বাবুদের হাত পায়ের হাড়গুলো ভেঙে চুরমার করে দিতে লাগলো তারা। প্রতিটি পদক্ষেপ শরীরটা ছিটকে গেল, কেঁপে উঠল, গলায় আটকে থাকা প্রাণ অসহায়ের মতো ছটফট করতে লাগলো। গলা ফাটানো চিৎকার বেরিয়ে এলো বুক ছেড়ে। গলা কাটা মুরগি নিয়ে তৎপাতে তৎপাতে মারিয়া দৃষ্টি ছুড়ে দিল মুসার দিকে। মুসা দাঁড়িয়ে নেই, এতটা পাষাণ হওয়ার সাধ্য তার নেই। সন্তান হয়ে বাবার এমন বীভৎস পরিণতির সামনে দাঁড়িয়ে নিশ্চুপ থাকার মতো নির্মম কাজটা হয়ে উঠল না তার দ্বারা। সে ছুটে গিয়ে মেতে উঠল বিশৃঙ্খলার লড়াইয়ে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলো গুন্ডাগুলিতে। ধস্তাধস্তি শুরু হলো এক প্রকার, কিন্তু এতগুলো গুন্ডার সাথে পেরে উঠল না কিছুতেই। বাবাকে বাঁচানোর জন্য উন্মাদ হয়ে শেষমেশ বাবাকে দুহাতে জড়িয়ে ধরে একটা জীবন্ত ঢাল হয়ে দাঁড়ালো। লোহার দণ্ড পরবর্তী আঘাতগুলো গ্রহণ করলে নিল নিজের পিঠে। বিড়বিড় করে আওড়াল, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি আছি, আমি আছি। এত আঘাত, এত যন্ত্রণা, এত রক্তাক্ত কষ্টের ভেতরে হঠাৎ অদ্ভুত এক শীতলতা নেমে এলো মোহন মাহতাবের বুক জুড়ে। সব আর্তনাদ স্তব্ধ হয়ে থমকালো এইটুকুতে। 6 মাস, পাক্কা 6 মাস পর মুসা তাকে বাবা ডেকেছে। বাবা ডেকেছে বলে তাকে জড়িয়ে ধরেছে। এর চেয়ে বড় প্রাপ্তি তার জন্য কী হতে পারে? এই নির্মম নিষ্ঠুর পরিণতির মাঝে রক্তে ভেজা ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল মোহন মাহতাবের। মনে হলো জীবনের সবচেয়ে বড় অপূর্ণ ইচ্ছেটা পূরণ হলো আজ। এদিকে স্বামী আর সন্তানের এমন করুণ পরিণতি চোখের সামনে চাতক পাখির মতো ছটফট করে উঠল খাদিজার। জ্যান্ত শরীর থেকে চামড়া ছিলে নিলে যেমন অসহ্য তীব্র যন্ত্রণা হয়, ঠিক তেমনই এক দহন গিয়ে ফেলল তার কণ্ঠতালু। কাদের সিদ্দিকের নোংরা স্পর্শে নিজের শেষ সংগ্রামটুকু খুইয়ে ফেলার ভয়ে নয়, তার চেয়ে বহুগুণ বেশি আতঙ্ক আগ্রাসী করছিল স্বামী সন্তান হারানোর ভয়ে। সংযমের শেষ সুতো ছিঁড়ে সে চির উঠল, ছাড়ুন ওদের, নয়তো চিৎকার করবো আমি। কাদের সিদ্দিকী শয়তানি হাসল, নোংরা হাতে জড়িয়ে দিল খাদিজার শরীর, কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে, উফ, চিৎকার করতে চাও তুমি? ওকে, বেটে চল, যত ইচ্ছে চিৎকার করবে সেখানে। কাদের সিদ্দিকীর জঘন্য ইঙ্গিত বিষের মতো ছড়িয়ে পড়ল খাদিজার সমগ্র শরীর। ঘৃণায় রিরি করে উঠল তার ভেতরটা। দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল কাদের সিদ্দিকের, অথচ টু শব্দ করার জোর পেল না গলায়। স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত কামড়ে গুমড়ে গুমড়ে মরল, কিন্তু মায়ের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে এই অনাচার কিছুতেই মেনে নিতে পারল না মুসা। এই অনাচার, এই পৈশাচিক মেনে নেওয়ার মতো নয়। তাগড়া শরীর প্রতিটি শিরায় শিরায় টকবক করে ফুটতে লাগলো রক্ত। মস্তিষ্ক ছড়িয়ে পড়ল অন্ধ ও দহনময় ক্রোধ। চোখ দুটো লাল হয়ে উঠল ক্ষোভে। ভারেক্কি শ্বাসে ওঠানামা করল বুক। রক্তাক্ত কণ্ঠে গর্জে উঠল কাদের সিদ্দিকে চেয়ে বলল, তুই আমার মমের শরীর স্পর্শ করবি না। কাদের সিদ্দিকী এসবের তোয়াক্কা করল না, উল্টো মুসাকে চুপ করে দিল ধমকে। এই পিচ্ছি, বড়দের মাঝখানে কথা বলতে বারণ। মুসা দমে গেল। 10-12 জন গুন্ডা, প্রত্যেকের চোখে হিংস্রতা, হাতে অস্ত্রশস্ত্র। কাদের সিদ্দিকের হাড় হিম করা
ধমকিতে শুকিয়ে এলো তার ক্ষীণ পরাণ। অসম লড়াইয়ে নির্মম বাস্তবতায় এক ঝটকায় চেপে ধরল তার বুকে। শুকিয়ে এলো রক্তের সেই উন্মুক্ত স্রোত। কাদের দিকে এবার চেপে ধরল খাদিজার চুলের মুঠো। নিষ্ঠুরভাবে খাদিজাকে টানতে টানতে নিয়ে দাঁড় করলো মোহন মেহতাবের সামনে। তারপর ধারালো কণ্ঠে জিজ্ঞেস করলো, পেন ড্রাইভ কোথায়? ব্যথায় একেবারে অবশ হয়ে মোহন মেহতাবের শরীর শক্তিটুকু নিঃশেষ হয়ে গেছে। পকেটের ভিতর লুকিয়ে থাকা পেনড্রাইভ, অতি ক্ষুদ্র জিনিসটার ভিতর জমে আছে অগণিত জীবনের নিরাপত্তা, অসহস্র মানুষের ভবিষ্যৎ। শুধু ওইটুকু তুলে দিলেই এই মুহূর্তে বেঁচে যাবে তারা। মুছা বাঁচবে, খাদিজা বাঁচবে, সেও। কিন্তু কীভাবে নিষ্ঠুর হবে সে? নিজের জীবন বাঁচানোর জন্য এই সমাজ, এই দেশের মানুষের বাঁচানোর সুযোগ কী করে হাতছাড়া করবে? কথাগুলো ভেবে সমস্ত যন্ত্রণা গিলে মোহন মেহতা বুক চিতিয়ে তাকালো কাদের সিদ্দিকের দিকে। তারপর শক্ত কণ্ঠে বলল, কিসের পেনড্রাইভ? আমরা কিছু জানি না। কাদের সিদ্দিকী রুষ্ট হলো, রুক্ষস্বর বলল, মৃত্যুর ভয় নেই মানলাম, ইজ্জতটা ভয় করো। এখন কি তোর বউকে ল্যাংটা কইরা নাচাই কেমন লাগে? কাদের সিদ্দিকীর নোংরা বাক্যে আর স্থির থাকতে পারল না মুসা। সমস্ত ভয়টার তেড়ে এসে চেপে ধরল কাদের সিদ্দিকীর গলা। হিসিয়ে বলল, সামান্য একটা পেনড্রাইভের সাথে আমার মায়ের ইজ্জত তুলনা করবেন না দিলাম। কাদের সিদ্দিকীর আগুন চোখে তাকালো মুসার জ্বলন্ত চোখের দিকে। তারপর ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলো নিজের গলা চেপে ধরে রাখা মুসার হাতের মাঝে। ভেতরে ভেতরে ক্রোধে ফাটলের উপর অভিব্যক্তিহীন সম্পূর্ণ সহজলতা। সে প্রতিক্রিয়াবিহীন একটা জোরালো লাথি বসল মুসার বুকে। মুসা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল মেঝেতে। কাদের দিকে ঘাড় কাত করে গুন্ডাগুলোকে দেখল। এই ছেলেকে দেখছি বড্ড অসভ্য, এর মুখে টেপ লাগা, হাত পা বাঁধ। হুকুম পাওয়া মাত্র মুসার হাত পা মুখ বেঁধে দেওয়া হলো শক্ত করে। মুসার এই অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে ফেলল খাদিজা। কাদের সিদ্দিকীকে ধাক্কা মেরে ছুটে গেল মুসার কাছে। অস্থির কণ্ঠে বলল, বাবারে বাবা, বলিসলাম শুনিসনি, মায়ের কথা শুনতে হয় বাবা, পালিয়ে গেলে বেঁচে যেতি, এসব সহ্য করতে হতো না। মুসার হাত মুখ বাঁধা, মায়ের চোখের পানিতে হৃদয় নিংড়ে যাচ্ছে, তার চোখ বেরিয়ে পড়ছে উষ্ণ অশ্রু। কাদের দিকে এগিয়ে এসে পুনরায় চেপে ধরল খাদিজার চুলের মুঠে, টেনে মুসার কাছ থেকে আলাদা করে নিয়ে এলো নিজের নৈকট্যে। খাদিজা পরনে ঢিলে ঢালা কামিজ ধসধসে, ওড়না খসে পড়ছে, গলার খাঁজ উন্মুক্ত। সেখানে লোলুপ দৃষ্টিতে নিক্ষেপ করলো কাদের দিকে। কুৎসিত প্রস্তাব রেখে বলল, খিদে লেগেছে সোনা, যাও 5টা ডিম সিদ্ধ নিয়ে এসো, নয়তো খিদে মেটাতে তোমাকে খেয়ে ফেলতে পারি। খাদিজা ঠোঁট ভেঙে কেঁদে উঠল, নড়চড়ে করল না একদণ্ড। সে জঘন্যতম লোকটার জন্য রান্না করার আগে হাত পচে যাক তার। খাদিজা নড়চড় না দেখে ক্ষুব্ধ হলো কাদের দিকে। ক্ষিপ্র কণ্ঠে বলল, কি হয়েছে, যাচ্ছ না কেন? নিরুপায় খাদিজা মাথা নত করে বসে বলল, কাদের সিদ্দিকীর পায়ের কাছে মাথা ঠুকে মেরে থেকে বলল, দয়া করুন, আমাদেরকে ছেড়ে দিন, দয়া করুন। কাদের সিদ্দিকী দয়াময় দেখালো না, বড্ড বিরক্ত হয়ে বলল, দাঁড়িয়েছো কেন পুতুল রানী? কথার অবদ্ধ হচ্ছে কেন? তোমাদের সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে আনিনি আমি। গুন্ডাগুলো বুঝতে না পারে সচকিত হয়ে বলল, কী করবো স্যার? কাদের সিদ্দিকী গুলিগান বলল, এখানে মারলে ব্যথা ওখানে লাগে। এমপি কাদের সিদ্দিকীর লোভে এই সামান্য ক্যালকুলেসটা শিখে উঠতে পারলে না, মারো একে। আঁতকে উঠল খাদিজা। মোহন মেহতাবকে মেরে এমনিতে আধমরা করে ফেলেছে, এখন সবাই আরেকটা টোকা পড়ে নিশ্চিত মরে যাবে লোকটা। কথাটা ভাবতে বুকটা ধুকপুক করে উঠল খাদিজা। ধরপড়ি উঠে দাঁড়িয়ে ছুটল রান্নাঘরের দিকে, কাঁদতে কাঁদতে বলল, যাচ্ছি, ওনাকে মারবেন না প্লিজ। খাদিজা রান্নাঘরের দিকে ছুটে যেতে মুসার রুম থেকে ছোট ছোট পা ফেলে বেরিয়ে এলো মুন্নি। ঘুম ঝাড়ানো চোখ দুখানা কসলাতে কসলাতে তাকালো সবার দিকে। সামনে দাঁড়িয়ে থেকে এতগুলো মানুষ রুক্ষ নিষ্ঠুর মুখ দেখে ছলকে উঠল তার ছোট্ট হৃদয়। ঘাড় ঘুরিয়ে খুঁজলো মুসাকে, হাত পা বাঁধা অবস্থায় ফ্লোর উপর থুবড়ে পড়ে আছে, নড়ছেও না, কথা বলতে পারছে না। মুন্নি দৌড়ে গেল মুসার কাছে, মুসাকে টেনে তোলার চেষ্টা করলো। ভাই, ও ভাইয়া, ভয় লাগছে আমার। ভেতরে কষ্ট, অপমান, অক্ষমতা একসাথে চেপে দিল মুসা। অসহায় দু চোখে ভরসায় ইশারা দিত, অথচ ভরসার বদলে বেরিয়ে এলো অশ্রুবাণ। নিজের ক্ষীণ শক্তিটুকু মুসাকে টেনে তুলতে ব্যর্থ হতে ঠোঁট উল্টে কেঁদে ফেলল মুন্নি। ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সবার দিকে। তারপর ভয় মিশ্রিত কণ্ঠ বলল, ওরা দুষ্ট লোক ভাইয়া, আমাকে মেরে ফেলবে। এদিকে মুন্নিকে দেখে পৈশাচিক হাসলো কাদের দিকে, কেমন অশুভ কণ্ঠে ধীর গলায় বলল, এদিকে এসো মামুনি, কাঁদছো কেন তুমি? এসো আমার কাছে আসো। মুন্নি ভয়ে পিছু হটল, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল,
না, আমি তোমার কাছে যাব না, তুমি খারাপ লোক। কাদের দিকে এলোমেলো পা ফেলে এগিয়ে আসতে শুরু করলো মুন্নির দিকে ভয়ঙ্কর টানে বলে, কে বলেছে আমি খারাপ? এসো আমার কাছে। কাদের দিকে এগোতে এগোতে এক পর্যায়ে হাতটা শক্ত করে চেপে দিল মুন্নি। এসো অমনি এসো। অবুঝ মেয়েটা নিজের হাত ছাড়ানো চাইল না। দিক দিশা না পেয়ে থুতু ছুঁড়ে মারল কাদের সিদ্দিকের মুখের উপর। ভেজা কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বললেন, না আমি যাব না, আমার ভাইকে ছেড়ে দাও আঙ্কেল, ছেড়ে দাও। রাগে অপমানে দৃষ্টি হিংস্র হয়ে উঠল কাদের সিদ্দিকের। এক হাতে মুখের উপর ছিটকে আসা থুতু মুছতে মুছতে ঘাড় কাতকে তাকালো বাপাসে। গমগনে পুরো আব্বাস, মেয়েটা কী করলো? দাড়ি গোফায় আবৃত লোকটা হঠাৎ প্রশ্নে থতমত হয়ে গেল। মাথা নিচু করে আমতাম করে, স্যার আপনার মুখে থুতু দিল। কাদের সিদ্দিকে সম্মান নষ্ট করলো না, বড়জোর 2 থেকে 5 সেকেন্ড তন্মধ্যে একটা গুলি শুট করে দিল আব্বাসের কপাল বরাবর। ভয়ানক কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করল, আর কেউ দেখেছিস? কাদের এই সিদ্দিকি নিঃসংস দেখে থরথর করে কেঁপে উঠল উপস্থিত সবাই। মাথা নত করলেন, না স্যার। উত্তরে সন্তুষ্ট হলো কাদের সিদ্দিকি। গা ছমছমে হিংস্রতায় ভরা দৃষ্টিতে তাকালো ভয়ে সিঁড়ি থেকে বাচ্চা মুন্নির দিকে। রাজভয়ের কণ্ঠ বলল, আমার কুত্তাটা আনছিলি? জি স্যার। ভেসে এলো গলা, যা কামে লাগা। হুকুম করতে একটা গুন্ডা এগিয়ে এসে মুন্নিকে কোলে তুলে নিয়ে গেল পাশের রুমে। পেছন পেছন একটা হিংস্র কুকুর নিয়ে গেল আরেকজন। মুন্নিকে কুকুরটি রুমে রেখে একা বাইরে থেকে লক করে দেওয়া হলো দরজা। হিংস্র কুকুর ঘেউ ঘেউ করছে। বাইরে থেকে শোনা যাচ্ছে মুন্নির বুক ফাটা চিৎকার। মুসা মেঝেতে পড়ে তড়পাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ থেকে রক্ত গড়িয়ে উপক্রম। বাইরে থেকে ভেসে আসা মুন্নির বুক ফাটা চিৎকার মতো ভেসে, ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও। প্রতিটি আর্তনাদ মুসার বুকের ভেতর ছিঁড়ে যাচ্ছে, বিদীর্ণ করে তার কলিজা। কিছুতেই পারছে না, চেঁচাতে পারছে না, বলতে পারছে না, মুন্নি আমি আছি। নিজের অস্তিত্বটা তার কাছে অভিশাপ মনে হচ্ছে এই মুহূর্তে। হাত পায়ের হাড়গোড় গুঁড়ো হয়ে গেছে, মোহন বেরোতে নড়ার সামান্যতম শক্তিটুকু হারিয়ে গেছে। শরীর পড়েছে নিস্তেজ, কিন্তু ভেতরটা পড়েছে উত্তপ্ত আগুনে। চোখের সামনে ঘটে যাওয়া এই জুলুম, এই নির্মমতা সে কিছুতেই মেনে নিতে পারছে না। গলা জুড়ে জমে আছে একরাশ রক্তমাখা খুব বর্ষাত্ম আর দম বন্ধ করা যন্ত্রণা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা ওঠানামা করছে অনিয়মিতভাবে। মেঝেতে পড়ে থাকা অবস্থায় সে গলা ফাটানো কান্না গিলল, একটা বাচ্চা শিশুর সাথে তুই এমন করিস না, খোদা সহ্য করতে পারবে না। সহ্য করতে না পারলে চোখ বন্ধ করে বসে থাকা উচিত তার। কোনো হেলদোল দেখা গেল না কাদের সিদ্দিকের মাঝে। গম্ভীর কণ্ঠে কথাটা বলে সবাই পিঠ থেকে দু হাতে দুদিকে ছড়িয়ে চোখ বন্ধ করলো। মুন্নি চিৎকার গানের সুরের মতো উপভোগ করলো পা দুলিয়ে পরম তৃপ্তিতে। ভেতর থেকে ভেসে আসা সেই মুন্নির আতঙ্কে ছিন্ন বিচ্ছিন্ন চিৎকার। রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো খাদিজা। মুন্নির ঘরের সামনে এসে খুলতে চাইল দরজা। আতঙ্কে, অসহায়তা আর অদ্ভুত উন্মাদনা বুকে নিয়ে উন্মাদের মতো দরজা ধাক্কাতে থাকলো, মুন্নি, এই মুন্নি, এই দরজাটা খুলে দিন, চাবি দিন, দয়া করে দরজাটা খুলে দিন। ভেতর থেকে আসা মুন্নির চিৎকার আর বাইরে খাদিজার পাগল করা আর্তনাদ একসাথে মিলেমিশে পুরো ঘরটাকে শ্মশানের মতো ভারী করে তুলল। কাদের সিদ্দিকী এক ছুরি ধর এলে এগিয়ে এলো। খাদিজা তখন দরজা ধাক্কাচ্ছে। মুন্নি বাঁচানোর মারিয়া চেষ্টায় সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে। সে টের পেল না কখন পেছন থেকে দাঁড়িয়ে আছে কাদের সিদ্দিকে। আকস্মাৎ এক তীব্র যন্ত্রণার শিহরণ বয়ে গেল তার পিঠ বেয়ে। শরীর ঝাঁকিয়ে উঠল, মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুটস্বর আর্তনাদ। কাদের সিদ্দিকী তখন কোনো মানুষ নয়, পরিণত হয়েছে হিংস্র পশুতে। সে নিজের অশুভ থাবায় টেনে ধরল খাদিজার পরনে কামিজটা, ছিঁড়ে দুভাগ করল সুতি কাপড়। কাদের সিদ্দিকীর চোখে করুণা নেই। সে নিজের হিংস্রতা বহাল রেখে টেনে খুলে ফেলল খাদিজার গায়ের। অশরীরী কণ্ঠে বলল, এবার চাবি লাগবে সোনা। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল খাদিজা। কঠোর বজ্রপাত আকাশ ভেঙে পড়ল মাথার উপর। উন্মুক্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরতে লাগতো। গগন বিদারী করে বেরিয়ে এলো চিৎকার, ও খোদা! মায়ের এমন বিবস্ত্র লাঞ্ছিত অবস্থা থেকে চোখ খিচে বন্ধ করে নিল মুসা। অসহায়ত্বের শেকলে আটকে গেল তার পুরো অস্তিত্ব। যন্ত্রণায় কুঁকড়ে গেল তার বুক ভাঙা চাপা আর্তনাদ। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অবিরাম কান্না, থামাতে পারল না কিছুতেই। নিজের মাথা ঠেকিয়ে দাঁতে দাঁত কামড়ে পড়ে রইল কেবল। নিজেকে ঘৃণা করা এক অসহ্য অনুভূতিকে পুরো শরীর থরথর করে কাঁপল, তার বুকঝাড়া হয়ে উঠল।
উপরওয়ালার নিকট জমা হলো শত শত অভিযোগ। মোহন মাহতাব উঠে দাঁড়ানোর শক্তি নেই। সে মেঝেতে মাথা ঠুকরে রক্তাক্ত করে নিজেকে পেন ড্রাইভটা ছুঁড়ে মারল কাদের সিদ্দিক থেকে। চিৎকার করে বেরোলো খালি একটাই শব্দ, এটা নিয়ে আমার হায়াতের ইজ্জত ভিক্ষা দে। কাদের সিদ্দিকি শয়তানি হাসলো, তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তোদের কি মনে হয় এই পেন ড্রাইভটার জন্য তোদের এই হালকা এটা নেওয়ার জন্য তো নয়। তোদের অপরাধ এটা আমার অপকর্ম সম্পর্কে জেনে গেছিস যখন, মৃত্যু ছাড়া কোনো গতি নেই। কথাটা বলে কাদের দিকে ঘুরে তাকালো খাদিজার দিকে। খাদিজা হাঁটু ভাঁজ করে দু হাতে বসে আছে, শরীর কাঁপছে, ভূমিকম্প নেই। তার কম্পনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল কাদের দিকে ও নোংরা আঙ্গুল ছুঁয়ে খাদিজার সুড়সুড়ি দিতে দিতে নরম কণ্ঠে বলল, তোমাকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সোনা, খুব খিদে পেয়েছে, ডিম খাবো নাকি তোমাকে? খাদিজা চোখ খিচে নিল ঘৃণায়, বুকের ভেতরে অদম্য শক্তি সঞ্চার করে উঠে দাঁড়ালো আচমকা। পরমুহূর্তে উপস্থিত বুদ্ধি কাজে লেগে সে দ্রুত হাড় বাড়িয়ে খুলে দিল খোপা করা চুলের গাঁট। ঝরঝর করে খুলে পড়ল তার নগ্ন পিঠের উপর। ঘন কালো চুল আউড়িয়ে লুকিয়ে নিল লজ্জিত শরীর। তারপর কাদের সিদ্দিককে অবাক করে দিয়ে কোনোরকম টু শব্দ না করে ঢুকে গেল রান্নাঘরে। ততক্ষণে রুমের ভেতরে মুন্নির চিৎকার থেমে গেছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে কুকুরের লগলকে জিভ নাড়ানো আওয়াজ, অগোছালো নড়াচড়া। মূষা নিথর হয়ে পড়ে আছে, বুকের উপর হামাগুড়ি দিতে দিতে থেমেছে মুন্নির দরজার কাছে। খুব মনোযোগ দিয়ে শুনছে কুকুরের হাড় চিবোনোর শব্দ। প্রতিটি শব্দ ম্যারম্যার করে ভেঙে যাচ্ছে বুকের হাড়গুলো। তার লাভ বটকে এভাবে বাঁচাতে পারল না, নরপিশাচগুলো বাঁচতে দিল না, কিছুতেই ছাড় দিল না শিউলি ফুলের মতো ওই বাচ্চাটাকে। সোফার ওপর আরাম করে বসে আছে কাদের সিদ্দিকী। গুন্ডাগুলো শটান হয়ে দাঁড়িয়েছে তার আদেশের অপেক্ষায়। ঠিক তখনই রান্নাঘর থেকে হাড়ি হাতে বেরিয়ে এলো খাদিজা। সে আস্তে সবার শকুনি দৃষ্টি গিয়ে পড়ল তার খাদিজার ভেতরে তখন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অথচ বাইরে তাকে দেখে বোঝার উপায় নেই মুখটা স্থির যেন পাথরের মতো। কোনো মতে নিজেকে শান্ত রেখে হাঁড়িটা নিয়ে এসে দাঁড়ালো কাদের সিদ্দিকের মুখোমুখি। তারপর আচমকা কাদের সিদ্দিকি কিছু বুঝে ওঠার আগে হাঁড়ির ফুরন্ত গরম পরে ছুঁড়ে মারল তার মুখের উপর। ঘটনায় আকস্মিক বাগরুদ্ধ সবাই মুখে হাত দিয়ে চিৎকার করতে শুরু করলো কাদের সিদ্দিকি। গুন্ডাগুলো ব্যস্ত হলো তাকে নিয়ে। ঘরের বাতাস বদলে গেল, মুহূর্তে চিৎকার আর হুড়মুড়ের শব্দে কেঁপে উঠল। সেই সুযোগ লুপে নিল খাদিজা। সবার প্রথমে খুলে দিল মুসার হাতের বাঁধন। মুসা মুক্ত হতে ছুটে গেল মুন্নির দরজা খোলার জন্য। তার আগে বাধা দিল খাদিজা। ঠোঁট ভেঙে কেঁদে বলল, খুলিস না বাবা, এবার ভেঙে পড়লে বেঁচে ফিরতে পারবি না, তোকে প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। কথা মায়ের কথায় থেমে গেল মুসা। শার্টের হাতা দিয়ে মুছল চোখের পানি, অথচ বিশেষ লাভ হলো না। ঝর্ণার মতো পানি সে চোখ দিয়ে গড়াচ্ছে। তার চোখে আগুন, হাতে কাঁপুনি, বুকের ভেতরে অস্থিরতা। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে সে মেনে নিল নিজের সমস্ত অপরাজয়। খাদিজা আর মুসা কোনো রকম মোহনকে কাঁধে নিয়ে বের হলো ঘর থেকে। বাইরে থেকে দরজা লক করে একটা মুক্ত বাতাস টানলো গভীরভাবে, যেন বহুক্ষণ পর বাতাসটা ঠিক বুক পর্যন্ত আসতে পৌঁছলো। খাদিজার অবস্থা তখনও শোচনীয়। মুসা এক নিরিখে থমকে দাঁড়ালো, অবিন্যস্ত হলো নয়নজোড়া, যন্ত্রণায় অন্ধ হয়ে উপক্রম। মায়ের সুরক্ষার শেষ চেষ্টা। সে দ্রুত হাতে নিজের শার্ট খুলে গায়ে জড়িয়ে দিল খাদিজা। খাদিজার ঊর্ধ্বশ্বাস গিলে নিল সবটা। মুসার মুখের দিকে তাকিয়ে মুষড়ে পড়া সরে বলল, আমি নারী, আমি মা, আমার এই শরীরে রক্ত মাংস দিয়ে তোর জন্ম। তোর চোখে নিজের ইজ্জত খোয়ানোর ভয় করি না আমি। মনে রাখিস, নারীর ইজ্জত সস্তা নয়। মুসা তার বাবাকে দু হাতে জড়িয়ে ধরে এগোলো সামনের দিকে। অস্পষ্ট আওড়ল, নারীর ইজ্জত সস্তা নয়, নারী মা। সে নিচে নিশ্চুপ দাঁড়িয়েছে নূর। দূরের বজ্ররেখা ক্ষণিকের জন্য আলোকিত করে তুলছে তার নিথর অবয়ব। তার কাঁপতে থাকা শ্বাসের সাথে সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ অশ্রু। মুখের উপর কালো নিকাব পর্দাটা ভিজে গিয়েছে প্রায়। কাঁদছিস? কান্নার ভেতরে ভেসে এলো মুষার গুমোট পুরুষালী কণ্ঠ। এমন গম্ভীর কণ্ঠ কানে পৌঁছাতে থমকে গেল নূর। ভেজা চোখ দুটোর পল্লব বিস্ময়ে নড়ে চড়ে উঠল কিঞ্চিত। সে তড়িঘড়ি করে নাক টেনে এলোমেলো শ্বাস সামলানোর চেষ্টা করলো। দু হাতে চোখের পানি মুছতে মুছতে ধরা গড়া বলল, কাঁদছি নাকি? মুসা নূরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোভা পাচ্ছে না। নূর নিকাবের আড়ালে ঠোঁট টিপে নাক টানল। বুকের অতলে একটা দীর্ঘশ্বাস গোপন করে বলে, কেন?
আমি কাঁদতে পারি না? মুসা রুক্ষতা টানল কণ্ঠে, গমগম স্বরে বলল, এসব তুচ্ছ ব্যাপারে কাঁদতে নেই। নূর চোখ তুলে তাকালো মুসার দিকে। মুসাকে একটু বেশি শক্তপোক্ত লাগছে আজ। ভেজা বাতাসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো, টান টান চোয়াল, প্রশস্ত কাঁধ, সব মিলিয়ে মানুষটিকে ঠিক পাহাড়ের মতো স্থির মনে হচ্ছে। অথচ অস্বাভাবিক ঝাপসা চোখ দুটো বারবার ঘোলা করে দিচ্ছে মুসার দৃষ্টি। নূরের সামনে নিজের সামান্যতম দুর্বলতা প্রকাশ না করার প্রয়াসে শক্ত করে রেখেছে ঠোঁট। কিন্তু নূর বুঝে ফেলল, আকুল দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার চোখে কিসের পানি তাহলে? মুসা বুক চিতিয়ে শ্বাস টানল, দৃঢ় জবাবে আওড়ালো প্রতিশোধের। মুসা দগদগে আগুনের মতো জ্বলন্ত, ভারী ক্রোধের কাপা স্বরে কেঁপে উঠল নূর। বিস্ময়ে ভুরু কুঁচকে তাকালো মুসার রক্তাভ চোখের দিকে। অস্ফুট সরল প্রত্যুত্তর, সেটা কিভাবে নেবেন? আপনি তো নিঃস্ব। মুসা দহনভরা কণ্ঠে বলল, নিঃস্ব মানুষ সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়, কারণ হারানোর মতো তার আর কিছুই থাকে না। যদি জিততে না পারেন? জেতার জন্য নয়, সবাইকে সঙ্গে নিয়ে ডুবতে নেমেছি আমি। ওঠানামা করছে নূরের বুক। মুসার প্রতিটি কথা হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ছে অদ্ভুত এক অস্থিরতা। তার গলা শুকিয়ে এলো, সে নির্বাক হয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। মুসার রক্তাভ চোখ দুটো ভেতরে ঝড় দেখতে পাচ্ছে সে। এই চোখের আগুনে সবকিছু পুড়ে যাওয়ার আশঙ্কা ধক করে উঠল নূরের বুক। লঘুস্বরে প্রশ্ন করলো, এই গ্রামে কেন এসেছেন? কি করতে এসেছেন? বজ্রপাতের খনি গেলে স্পষ্ট উঠল নূরের দুটো লালচে চোখ। দীর্ঘ সময় ধরে জমে থাকা রাগ আর কষ্ট, না বলা যন্ত্রণা একসাথে দাউ দাউ করে জ্বলছে সেখানে। সে নূরের নিভে আসা চোখের দিকে তাকিয়ে তরল গলায় বলল, রাজনীতি এ রাজ রাজনীতি করতে এসেছি। মুসার কথা শুনে বিস্ফোরিত হলো নূরের কান। রাজনীতির মারপ্যাঁচ না বুঝলেও রাজনীতি কি সেটা নূর ভালোই বোঝে। বাংলাদেশ বা বিশ্ব পরিচয়ে বইয়ের পাতায় পাতায় লেখা আছে সেসব। তাই মুসার কথার মানে বুঝতে খুব একটা অসুবিধা পোহাতে হলো না তার। সে নাক ফুলিয়ে তীক্ষ্ণ শ্বাস ফেলে বলল, চেয়ারম্যান জায়গা নেওয়া এত সহজ নয়। মুসা তাচ্ছিল্য আসলো, দাড়ি গোঁফ আবৃত কালো দুখানা ঠোঁট কিঞ্চিতে এলিয়ে দিয়ে বলল, পাতার নাম পুদিনা, ওই চেয়ারম্যানকে আমি। মুসার মুখ থেকে জঘন্য শব্দটা বের হওয়ার আগে কানে দু হাত চেপে চোখ মুখ খিচে আনল নূর। মুসা সেদিকে তাকিয়ে জিভে ঠোঁট চোয়ালো। সংক্ষিপ্ত বাক্যে শেষ করে কথা বলল, চুম্মাই না। নূর তড়াক করে চোখ খুলল, কটমট করে তাকালো মুসার দিকে। তপ্ত কণ্ঠে বলল, চেয়ারম্যান আপনাকে চুম্বানোর জন্য বসে আছে? দাঁড়িয়ে থাকলেও চলবে। মুসার একগুঁয়ে জবাবে ভড়কালো নূর, দাঁতে দাঁত পেঁচে বিরক্তি প্রকাশ করে বলল, আজব মানুষ আপনি। মুসার অভিব্যক্তি চিড়ে ধরেনি এখনও। সে বিরক্তিতে কুঁচকে থাকা নূরের চোখ দুখানার দিকে তাকিয়ে নিষ্প্রভ আওড়াল, তুই যেটাকে আজব বলছিস আমি সেটাকে বেঁচে থাকা বলি। কথা বলার মাঝে গভীর কালো মেঘের বুক চিরে প্রচণ্ড শব্দে গর্জন উঠল বজ্রপাত। পরমুহূর্তে ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। শীতল বাতাস মুহূর্তে তীব্র হয়ে উঠল। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো আছড়ে পড়তে লাগলো নূর আর মুসার শরীরে। নূর অস্থির চোখে তাকালো আকাশের দিকে। চমকে ওঠা কণ্ঠে বলল, এ কি, বৃষ্টি শুরু হয়েছে? তাড়াতাড়ি চলুন, যেতে হবে। প্রবল বর্ষণের মাঝখানে স্থির দাঁড়িয়ে মুসা। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। নূরের মাথায় হাত রেখে ভিজে যাওয়া থেকে বাঁচাতে বৃথা চেষ্টা চালালো। মুসার কোনো হেলদোল না দেখে তাড়াহুড়ো করে দৌড় দিতে উদ্যত। ঠিক তখনই পেছন থেকে মুসার শক্ত হাতটা হঠাৎ আঁকড়ে ধরল তার কবজি। শোনা গেল মুসার নির্জীব কণ্ঠস্বর, চল, আজ রাস্তা হারাই। নূর থমকে গেল, তাকালো পিছনে ফিরে। মুসার কথার মানে বুঝতে না পেরে চোখ মুখ কুঁচকে বলল, কেন? দুঃখে কি বাড়ির রাস্তা ভুলে গিয়েছেন নাকি? মুসার চোখ দুটো আজ অদ্ভুত কোমল এক দহন। সে দগ্ধকণ্ঠে আড়ল, বাড়ি তো প্রতিদিন ফেরায়, আজ একটু হারিয়ে গেলে ক্ষতি কি? নূরের বুকের ভেতরটা ধক করে উঠল। মুসার ভারী কথাগুলোর অর্থ বুঝতে না পেরে বলল, কঠিন কথা একটু সহজ করে বলুন। প্রবল বৃষ্টির নিচে দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। নিকাব ভিজে মুখের সাথে লেপ্টে আছে নূরের। ফাঁক দিয়ে ভেজা যাচ্ছে চোখ দুটো। ভোরের প্রথম আলো ছুঁয়ে যাওয়া নিঃশব্দ হ্রদের মতো দুটো চোখের পাতা পাপড়ির দিকে অভিলাষ তাকিয়ে মুসা নিথর কণ্ঠে আড়ল, তোর চোখের পাপড়ি থেকে ঝরা পড়া বৃষ্টির ফোঁটাগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নূর। নূরের ভুরু কুঁচকে এলো, শুকিয়ে গেল ঠোঁট। বৃষ্টির ফোঁটা তার গালে পড়ল, আর এখন অনুভব হচ্ছে না
ভেতর জ্বলছে তীব্র ক্ষোভ। সে দ্রুত নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে তীক্ষ্ণ স্বরে বলল, হাত ছাড়েন মুসা ভাই। মুসা আপোষে ছেড়ে দিল নূরের হাত। উপহাস করে বলল, গোটা মানুষ ছেড়ে দিতে শিখেছি, সামান্য হাত ব্যাপার না। নূর ঘন ঘন শ্বাস টানল, হাঁপড়ে হাঁপড়ে রাখলো মুসার পীড়াদায়ক স্পর্শে। জ্বলন্ত কণ্ঠে বলল, এরপর থেকে ধরিন না মুসা ভাই, শরীর জ্বলে আমার, মন চায় হাতের কবজাটা আলাদা করে ফেলি। মুসা ফুলে উঠল, রুষ্ট চোখে তাকালো নূরের পানে, রুক্ষ স্বরে জবাব দিল, তোর জিহ্বা টান মারা আলাদা করে ফেললে কি হইব? অসন্তুষ্ট তেতো ঢেকুর গলা জ্বলে উঠল নূরের। দাঁতে দাঁত চিপে বলল, মানুষ দেখছি, আপনার মতো জাউরো মানুষ পৃথিবীতে দেখি নেই। মুসার চোখের নিষ্প্রতা উধাও হলো এক মুহূর্তে। ক্ষুব্ধ হয়ে নূরের ছেড়ে দেওয়া হাতটা মুচড়ে ধরল আচমকা। ক্ষিপ্র কণ্ঠে বলল, মেয়ে দেখেছি, তোর মতো জীবনে দেখিনি। নূর হাত মুচড়াতে শুরু করলো, ছাড়াতে চাইল নিজেকে, অথচ মুসা পিছন থেকে হাতটা টেনে এনে ঠেকালো তার বুকের সাথে। তারপর কানের কাছে মুখ নিয়ে হেসে হেসে বলল, সাহস বলো, তবে বেশি তীক্ষ্ণ হলে মুগ্ধতা কেটে যায়। নূর চোখ খিচে উষ্মা কণ্ঠে বলল, যে মুগ্ধতা আমার সাহস সহ্য করতে পারে না, সেটা হারিয়ে গেলেও আফসোস নেই। মুসা ঢিলে করা হাতের মুঠো তবে ছাড়ল না পুরোপুরি। নূরকে ঘুরিয়ে দাঁড় করালো মুখোমুখি। তারপর নিজের কনিষ্ঠ আঙুল থেকে সে নিজের ছোট্ট গোলাকার রিং খুলে পরিয়ে দিল নূরের অনামিকে। নূর হতভম্বল, অদ্ভুত দোলাচলে দুলে উঠল হৃদয়। নিঃশব্দ সমুদ্রের বুকে হঠাৎ উদয় হলো তীব্র ঢেউয়ের মতো নড়ে উঠল বুকের কিনারা। শ্বাস ভারী হয়ে এলো, হৃদয়ের গহীনে ছড়িয়ে পড়ল উষ্ণ অস্থিরতা। নিজের আঙ্গুলের উপর গেড়ে যাওয়া চকচকে জিনিসটার দিকে তাকিয়ে কিংকর্তবিমূঢ় কণ্ঠে আরল, এটা কি? চোখ দিয়ে দেখ। মুষার রসকাসীন রোষে ফাটল না নূর। তিরিক্ষি কণ্ঠে বলল, আমি নাক দিয়ে দেখছি না চোখ দিয়ে দেখছি। মুসার অভিব্যক্তি অস্বচ্ছ, চোখের দিকে তাকিয়ে মন মস্তিষ্ক বোঝার উপায় নেই। পুরো চেহারা জুড়ে টানছে গম্ভীরতার রেশ। নূরের দিকে তাকিয়ে কাঠকোট্টা কণ্ঠে কেবল বলল, বাড়ি যা। নূর নাকচ করে বলল, এখন যাব না, স্কুলে সময় শেষ হোক, নইলে আম্মায় সন্দেহ করবে। যাইতে কইতেছি মানে এখনই যাবে, আর যদি না যাই কানের নিচে দিমু। মুখটা চুপসে ফেলল নূর। মুসার রাগান্বিত দৃষ্টিকে উপেক্ষা করে চাতক পাখির মতো ফের তাকালো নিজের আঙ্গুলের দিকে। স্বর্ণের রিংটা বৃষ্টির ফোঁটায় ভিজে চকচক করছে। নূর আলতো স্পর্শ ছুঁয়ে দিল সেটি। আনমনে বলল, কি এটা? এটা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মুসা উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টাতে আবেগহীন কাঠিন্য ভরা স্বরে বলল, নাক বরাবর দক্ষিণ দিকে হাঁটলেই বাড়ি। পুরো শরীর ভিজে চুপচুপে, বোরখাটা লেপটে গেছে শরীরের সাথে। তাই বাড়িতে ফিরে মায়ের বকা খাওয়ার ভয়ে ইনিয়ে বিনিয়ে বলল, এখন তো ভিজে গেছি, আপনি আপনার গল্প শেষ করুন। আপনার গল্প তো অধরা রয়ে গেল, পুরোটা বললেন না। একটা গোপন রুদ্ধশ্বাস গিলে নিল মুসা। অনুভূতিহীন নিরাপদ চোখে তাকালো নূরের দিকে। শুকনো গলা আওড়ালো, আমার গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আমার সামনে দাঁড়িয়েছে। আমি যখনই বলতে যাই হৃদয় ঝলসে যায়। নূরের মুখের উপর আছড়ে পড়া বৃষ্টির বড় বড় ফোঁটা সে চোখের উপর হাত রেখে নির্বোধ মনে গেল। ক্লাস 9-এ পড়ে। আপনার কথা মানে বোঝার জন্য কোন ক্লাস অবধি পড়তে হবে মুসা ভাই? মুসা নিরেট কণ্ঠে বলল, যেদিন জিহ্বা নাকের ডগায় ছোঁয়াতে পারবি সেদিন বুঝবি আমার কথা। মুষলধারে বৃষ্টি ভিজে একাকার স্কুলের ছাদে টিনে বৃষ্টির ফোঁটা পড়ছে টুপটাপ করে। কেউ ঋণী ঋণী ছন্দে ঢোল বাজাচ্ছে। ছাত্রছাত্রীরা কেউ বারান্দায়, কেউ বা জানলার ফাঁক দিয়ে তাকিয়ে আছে বাইরে। কালো মেঘের কারণে ক্লাসরুমের অন্ধকার, তাই ক্লাস হবে না আজ। বৃষ্টির অজুহাতে ক্লাস ফাঁকি দেওয়ায় এই আনন্দ উপভোগ করছে সবাই। বারান্দায় এক কোণে দাঁড়িয়েছে মারিয়া। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতো ভীষণ মন খারাপ তার। কাল ওসমান বলে ঠোঁট জুড়ে লিপস্টিক পরে এসেছে, অথচ ওসমানের আসার নামগন্ধ নেই। যেভাবে তুমুল বর্ষণ শুরু হয়েছে, আসবে তো বলে মনে হচ্ছে না। ভাবনার মাঝে কাক ভেজা হয়ে পেছনে এসে দাঁড়ালো ওসমান। বৃষ্টির মাথা করে দৌড়ে এসে হাঁপাচ্ছে সে। মারিয়াকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে ক্লাসে না গিয়ে সোজা চলে এলো এদিকটা। হাঁপানো কণ্ঠে বলে, কিরে একলা দাঁড়ায় আছোস রে? দীর্ঘ শীতের শেষে হঠাৎ ভোরের প্রথম রোদ যেমন আলতো করে ছুঁয়ে দেয়, ঠিক তেমনই করে বুকের ভেতরে এক অজানা ভালো লাগা ছড়িয়ে পড়ল মারিয়ার। অথচ ভালো লাগার উষ্ণতা চেপে গিয়ে কণ্ঠে টানলো কৃত্রিম বিরক্তিতা। চিরচেনা তিরিক্ষি কণ্ঠে বলল,
তাহলে কি প্রেমিক নিয়ে দৌড়ে থাকা উচিত? ওসমান চোখ উল্টে তাকালো। অযথা মারিয়া এমন রাগের কারণ বুঝতে না পারে বলল, এমনি যে কথা কস। গরম তেলের উপর মাছ ছেড়ে দেওয়ার মতো করে ছ্যাদ করে উঠল মারিয়া। পেছন করে যেই না ঘুরে দাঁড়িয়ে তাকিয়ে অমনি দাঁড়িয়ে থেকে বলল, কেমনে করলে খুশি হবি? ওসমান ভুকুতে দিলে জিজ্ঞাসা করলো, বাঁকা হইলি কি নিয়ে? কিছুই তো করলাম না। কি করতে চাস? চুম্মা দিতে চাই, দিতে দিবি? ওসমানের এমনকার কথায় কান ঝাঁঝিয়ে উঠল মারিয়ার। চোখ দৃষ্টিতে মানুষ পুড়িয়ে ফেলার মতো করে ঘুরে থাকলো ওসমানের দিকে। ওসমান হতভম্ব, চোখ গোল গোল করে ড্যাব ড্যাবের দৃষ্টির মতো তাকালো মারিয়ার দিকে। মনে হলো এক নতুন করে মারিয়াকে দেখছে। লিপস্টিক রাঙানো ঠোঁট দুটো বৃষ্টি ভেজা সকালের চেয়েও অদ্ভুত উজ্জ্বল দেখাচ্ছে। ওসমান কয়েক সেকেন্ডে কোনো কথা বলতে পারল না। ওসমানের মুখ নয়নের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে মারিয়া। কি? আচমকা চোখের সামনে অসম্ভব কিছু দেখার ফেলার মতো অবিশ্বাসে হাত রাখলো মাথায়। মারিয়ার এই অন্য রূপ ঠিকমতো গ্রহণ করতে না পেরে হতবাক হয়ে আড়ালো। ওরে মা, ঠোঁটে রং লাগাইছো? মারিয়া তপ্ত শ্বাস পেল, কটমট করে বলল, রং না, লিপস্টিক। ওসমান ফোকলা হাসলো, এগিয়ে গেল মারিয়ার প্রায় অনেকটা কাছে। বুকের ভেতর ধুকপুক করছে তার। অস্থিরতায় কি বলছে ভেবে পাচ্ছে না। ও একই, কিন্তু সুন্দর মুখটারে বান্দরের পুটকির মতো রাইখা কেন? মারিয়া চোখ রাঙালো, কর্কশ গেলে বলল, ফালতু কথা কইবি না। আইতে দেরি হইল কেন? বৃষ্টি হইতেছে দেখছি না? মজার একটু ঘুম আসছিল সকালে, বিছানা ছাইড়ে উঠতে মন চায় না। এত আরামের ঘুম রাইখা আইছি শুধু তোরে দে। মারিয়া উৎস চোখে তাকাতে বুলি বন্ধ হয়ে গেল ওসমানের। মারিয়া ভুকুটি তুলে বলে, কি? হাস্যোজ্জ্বল মুখটা এক নিমিষে চুপ উপসে গেল ওসমানে। নিজের অনুভূতি প্রকাশে ব্যর্থ হলো। ইনিয়ে বিনিয়ে বলল, স্কুলে কেন আসে মানুষ? পড়ার জন্য তো। মারিয়া ফোঁস করে দম নিল, রুষ্ট স্বরে বলল, চোখের সামনে থেকে যা, লাথি খাবি। ওসমান নাক মুখ কুঁচকে ফেলল। মাইয়া মানুষ, গুন্ডার মতো কথা কোস কেন? পড়ালেখা না করে চাপাতি নিয়ে ঘুরোস? মারিয়া নাক ফুলিয়ে জবাব দিল তৎক্ষণাৎ, চাপাতি নিয়ে তোগো বাড়ির আশেপাশে ঘুরবো তোর কাল্লা ফেলাইয়া দেওয়ার জন্য। ওসমান ভেঙচি কেটে বলল, বাড়ির আশেপাশে ঘুরলে মানুষে ফৈন্নি কইব। ওসমানের সাথে তর্কে বিতর্কে হেরে যাওয়ার আশঙ্কায় রাগে ফুঁসে উঠল মারিয়া। রাগান্বিত বলল, তুই যে আমার লেগে সাইদা লাগছস। ওসমান ভ্যাবাচাকা খেয়ে গেল, হতবুদ্ধিনে আড়ল, আহ, আমি এবার কখন লাগলাম? কিরে, কি করছিস তোরা? মারিয়া তেতে উঠে কিছু বলতে যাবে, তার আগে ভেসে উঠল স্মিতার কণ্ঠ। ওসমানের উপর চড়া হয়ে রাগ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এলো স্মিতার দিকে। তিরিক্ষি কণ্ঠ বলল, তুই কি চাচ কাটাকাটি নাকি? স্মিতা ঠোঁট উল্টিয়ে চাওয়াচাওয়ি করলো ওসমান আর মারিয়ার মুখের দিকে। অসন্তুষ্ট কণ্ঠে বলল, আমি এবার কখন কইলাম কাটাকাটি করতে? তাইলে কি করি তোর? যাই না কি হইব? মারিয়া কথাটা বলে ছ্যাদ করে উঠল স্মিতা। তপ্ত কণ্ঠে বলল, এমনই কথা কোচ যে, কি হয়েছে? জিজ্ঞাসা করাটা কি আমার অপরাধ? তারপর ওসমানের দিকে তাকিয়ে বলল, কিরে ওসমান, তুই কিছু কইস না? ওসমান জোর করে ঠোঁট এলিয়ে দিল মারিয়ার জ্বলন্ত চেহারার দিকে। তাকিয়ে মৃদু আওয়াজে বলল, তোরা মাইয়েরা মাইয়েরা লাগছে, আমারে টানছুস কেন? তবদা খেলছিল স্মিতা। আশ্চর্য বনে গিয়ে আউড় হলো, আহ, তুই যে পাল্টি লইয়া লাইলি, আমি কখন লাগতে এলাম? চাপাতি কুড়াল নিয়ে তোরা কইতেছিলি লাগলে লাগছি, তোরে তো আর কই নাই আইয়া চামচা করতে। ধেয়ে এলো মারিয়া ঝাঁঝালো উত্তর। স্মিতা বেকুব বনে গেল, মাথায় হাত রাখলো, নির্বোধের মতো আওড়াল, আহ, এমন চামচা বানাইয়া দিলে? চামচা আমি কি করলাম? আমার পর ঠাডা পড়ে না কেন? ওসমান সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিল, মাঝের মাঠখানে গিয়ে দাঁড়া, খালি জায়গায় ঠা পড়তেছে, তুই গিয়ে মাথা পাইতা ক্যাচ ধর। রাগে শরীর জ্বলে উঠল স্মিতার। ফোঁস করে চিবিয়ে বলল, ক্যাচ ধরার জন্য আমার মাথা পাতা লাগবো না, হেডা আইয়া আইয়া মারিয়া ঠোঁটে পড়বো। মারিয়া চোখ সরু করে তাকালো স্মিতার দিকে, চিরবিরিয়ে বলল, কি কবি দিস পাস নাই তাই না? আমার ঠোঁট নিয়ে কি সমস্যা? নাক সিটকে ভেঙচি কেটল স্মিতা, কটাক্ষে বলল, স্কুলে কেউ লিপস্টিক দিয়ে আসে? পাগলের মতো দেখা যাইতেছে, ওয়াক। কথাটা বলে 1 সেকেন্ড দাঁড়ালো না স্মিতা। চোখ মুখ বিকৃত করে হাঁটা ধরল ক্লাসের দিকে। ভয়ঙ্কর আগে জ্বলে উঠল মারিয়া, চোখ ভুরু কুচকে একাকার, পলকহীন চাকরিতে দাউ দাউ করছে খুব। ওসমান সে চোখে তাকাতে ঘাবড়ালো, ভরকে ওঠা কণ্ঠে বলল, আমার দিকে এমনি তাকা
মারিয়া দাঁতে দাঁত পিষে এক ধাক্কা মারল ওসমানকে। ওসমান তাল হারিয়ে ছিটকে পড়ল বৃষ্টি ভেজা মাঠের কাদামাটিতে। মারিয়ার আগে গজগজ করতে করতে বিস্ফোরিত করলো, জানোয়ার, তোর জন্য লিপস্টিক পরছি, তাই এতগুলো কথা শুনতে হলো। কাদামাটি একাকার ওসমান, সাদা ইউনিফর্ম বেহাল দশা। সে দোষী মারিয়ার দিকে তাকিয়ে ভ্যাবলার মতো, আর আল্লাহ, প্রত্যেকবার তোকে মাইয়েগো ঝগড়ায় আমারে ফাইসে দেশ কেন? কি অপরাধ আমার? সকাল 10টা বাজে। মুষলধারে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। উঠান জুড়ে পানি জমে ছোট ছোট স্রোতের মতো গড়িয়ে পড়ছে। নূরের বাবা দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আগে। তার মুখে চাপা উদ্বেগ। একটা কালো পলিথিন দিয়ে কোনো রকমে উঠোন ঢেকে দিচ্ছে রিকশাটা। বৃষ্টি বের হওয়ার মুশকিল। আজ আর কাজে যাওয়া হবে না। তার চোখে স্পষ্ট অসত্য। রোজকারের জীবনের চাকা আজ এই একটানা বৃষ্টির কারণে আটকে গেল। জামিলা বেগম দ্রুত পা ফেলে রান্নাঘরের থেকে বেরিয়ে এলেন। দু হাতে শক্ত করে ধরেন সদ্য নামানো গরম ভাতের হাঁড়ি। ঢাকনা থেকে হালকা ধোঁয়া উঠছে। বৃষ্টির ঝাপটা এড়াতে মাথা একটু নিচু করে তিনি তাড়াহুড়ো করে উঠোন পার করেন। বসিরকে পাশ কাটিয়ে ঢুকলো ঘরের ভিতরে। হাঁপাতে হাঁপাতে হাঁড়িটা রাখলো টেবিলে। তারপর পিছন ফিরে বসের দিকে তাকিয়ে রইল। এত মেঘ হইব জানলে মাইয়ে দুইটারে স্কুলে পাঠালাম না। একটা ছাতা নিয়া দিতে পারি না, ছুটি দিলে মাথায় দিয়া আইব যে। বসির হতাশ কণ্ঠে বলল, রেইনকোটটা কিনে দিলাম কি করছে? মাইয়া কি এখন ছোট আছে? ওই রেইনকোট পইরা স্কুলে নাকি শরম লাগে হেগের। বসির দীর্ঘশ্বাস ফেলল। থাক তাইলে, কয়দিন পর দুইটা ছাতা কিনে দেবো। রুজি তো করি মাইগুর লইগা। জামিলা ব্যস্ত হাতে গরম ভাত বাড়লো বসিরের প্লেটে। বসির বলল, এরম একটা না মেঘ হইলে রুজি রোজগার সব বন্ধ হয়ে যাব। কয়দিন পর ভাত জুটে নি আল্লাহ ভালো জানে। তারপর ডালের ঢাকনাটা উল্টে জিজ্ঞাসা করলো, ডাইল কি আলাদা দেবো নাকি ভাতের লাগে? বসির উত্তর দিলে, এক লগে দাও। আজকে কামে যাইলে ভাবছি একটা মুরগি আনবো। আমার বড় মেয়েটা মুরগির গোশত খাওয়ার অনেক শখ। খাদিজা ভাতের প্লেট এনে বসির সামনে দিল। তারপরে স্টিলের গ্লাসে পানি ঢালতে বলল, খালি কি গোস্ত খাওয়ার কথা ভাবলে মাইয়া যে বড় হয়েছে সেই চিন্তা আছে? মাইয়া আমার এমনি কলঙ্কিনী, জীবনের দুঃখের শেষ নেই। সেই ছোট থেকে দুঃখ কইরে বড় হয়েছে। এখন যদি একটা ভালো পোলা দেখে বিয়ে দিতে পারি তাহলে আমার বাম্মা মুখ রাখবো কই? চিন্তা করিল না জামেলা। যেই মাইয়েরে বাপের ঘরে দুঃখ করে সেই মাইয়েরে স্বামীর ঘরে সুখ পায়। সুখ পায়ের জন্য আমাকে কিছু কইরে রাখতে হবে। স্বামীর ঘরে দিলেই তো হইব না। মায়ের জন্য কিছু জুইরা গাইথা না রাখলে কেমন হয়? বসির পানিতে হাত ধুয়ে গরম ভাতের থালা ফু দিতে বলল, সে আমার আগেই ভাবা হয়েছে জামেলা। তুমি এক কাজ করো, আপারে ভাত দিয়ে আসো কয়টা। মেঘ হইতেছে, মুসা তো মনে হয় বাড়িতে নেই। বসির কথা অসন্তোষ প্রকাশ করলো জামিলার। আগে বলল, কেন ভাত দেবো কেন? কথাই তো হয়েছে সকালে নাস্তা ছাড়া কিছুই দেওয়া হবে না। আরে আমি কি প্রতিদিন দিতে বলছি? মেঘ হইতেছে, ওগো রান্না দেওয়ার মায়েরা মনে হয় আজকে আসতে পারেনি। আজকে আজকের বেলা আপারে কয়টা ভাত দিয়ে এসো। আষাঢ়ের মাসে মেঘ প্রতিদিন হইব। ওই মেয়ে প্রতিদিন আইতে পারবো না। প্রতিদিন কি আমি ভাত দিয়ে আমু নাকি? বসির ভাতের লোকমা মুখে দিতে বলল, আজকে দিয়ে আসো, পরের কথা পরে। জমিলা নাকচ করে বলল, না আমি পারবো না। তুমি দয়ার সাগর হইতে পারো, আমি পারব না। তোমার কিছু মনে না থাকতে পারে, আমার সব মনে আছে। কয়েক বছর আগে তোমার বইনে যখন কোটি কোটি টাকা ছিল তখন তো তোমার কপালে মুতেও চায়নি, ফিরে চাইবেও দূরে থাক। অভাবের সংসারে দুইটা টাকা রুজি করার জন্য যখন একটা রিক্সা কিনতে চাইছিলা, তোমার এই বোনের কাছে 30,000 টাকা চাইছিলা, তখন এগো 30 কোটি টাকা ছিল। চাইলে কি টাকাটা দিতে পারতাম না, কিন্তু দেয়নি। আজ ঝামেলা, সেসব পুরানো কথা কইয়ে কি লাভ? কথা পুরনো হইতে পারে, মিথ্যে তো নয়। তখন ওরা বড়লোক ছিল, এজন্য তার সে অসহায় একটা ভাই আছে, সেই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা করতো। আর এখন নিজেরা আইসা অসহায় ভাইয়ের ঘাড়ের উপর বসছে। ভাই তো আর পারে না বোনের পরিচয় অস্বীকার করতে। কি কো জামেলা? খাদিজা আমারে ছোট বোন। আব্বা মরে যাওয়ার পর আমি তো ওরে কোলে পিঠে মানুষ করছি। বোনে ঢাকায় পাঠিয়েছি লেখাপড়া করার জন্য। তারপর থেকে তো আর খোঁজ খবর পাইনি। তারপর একদিন জানতে পারি ঢাকার বড়লোক এক পোলার লগে বিয়ে করে বিদেশে গেছে। কত চিন্তা করছি জানো, আমার কলিজার টুকরো বিদেশে গিয়া বিপদে পড়লো কিনা সেই চিন্তায় রাইতে ঘুমাতে পারিনি। এরপর 1 বছর পর যখন ফোন করলাম তখন আমি একটু শান্তি পেলাম। সুখের কথা শুনলে শান্তি তো হইব। তারপর মায়ে মইয়া যাওয়ার পর
মুসারে কোলে নিয়ে মারে দেখতে আইছিল। কয়দিন থেকে আবার বিদেশে গেছে, তারপর আর আয়নি। আর এত বছর পর এখন আইলো তো আইলো, নিজেরে শেষ করে আইলো। আমার বোনের এত সুন্দর জীবনটা কেন এমন হয়ে গেল আল্লাহ ভালো জানে। অহংকার, অহংকার, সব অহংকারের ফল। নিহাত তুমি ভালো মানুষ, নইলে তোমার জায়গায় অন্য কোনো ভাইলে জীবনে এমন স্বার্থপর বোনের বাড়িতে জায়গা দিয়ে খাওয়াইতো না। কথায় আছে না, ভালো মানুষের যাতে বেশি। কথোপকথন চলছে দুজনের মাঝে। দরজাটা আধ খোলা, বাইরে তখন মুষলধারে বৃষ্টি। হঠাৎ বৃষ্টির মাথায় নিয়ে ভিজে নেমে দৌড়ে ঘরে ঢুকলো নূর। নূরকে দেখে থমকে গেল দুজনে। জামেলা এগিয়ে এসে তড়িঘড়ি করে নূরের ভেজা অবস্থা দেখে কণ্ঠ ছেড়ে বল, কী রে তুই এখন করতে আসলি? স্কুলে যাসনি? নূর মাথা নিচু করে চোরের মতো ভীত কণ্ঠে বলল, না আসলে আম্মা, মানে। কথার মাঝখানে হাত তুলে নূরকে থামিয়ে দিল জামেলা। রেগে অগ্নিকণ্ঠে বলল, স্কুলে না গিয়ে কই গেছিলি? নতুন করে কালি লাগানোর ব্যবস্থা করতেছিস নাকি? নূর চিবুক নামিয়ে কিছু বলতে যাবে, তার আগে দরজার সামনে এসে দাঁড়ালো মুসা। বুক চিতিয়ে রাশভারী কণ্ঠে বলল, ও কলঙ্কিত নয় মামি, ও আমার সাথে আসছিল। নূর চমকে উঠল, তড়ক করে ঘাড় ঘুরিয়ে তাকলো মুসার চাপ ধরা শক্ত মুখের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, দিলে তো বাসটা দিয়ে। আসার সময় আপনারে উপরে একটা ঠাডা পড়তে পারল না? আকাশ জুড়ে অবিরাম ভারী বজ্রপাত। আকাশে কালো মেঘে বুক চিরে বিদ্যুতের তীব্র ঝলক বারবার কাঁপিয়ে তুলছে ধরিনি। টিনের চালের উপর বৃষ্টি নিরবিচ্ছিন্ন আঘাতে ঘরটা পর্যন্ত কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। জ্বলন্ত কণ্ঠে বলা মুসার কথাগুলো শুনে মনে হলো দূর আকাশে সেই ভয়ঙ্কর বজ্রপাত সরাসরি এসে আছড়ে পড়ছে জামিলা বেগমের মাথায়। মুসার দিকে তাকিয়ে কেমন থম মেরেছে। সে পরক্ষণে মুসার কথার অর্থ বুঝতে পেরে বিস্ময়িত কণ্ঠে ধমকে উঠল নূরকে। মুসা, কি করতেছ নূর? তুই স্কুলের নাম কইরা ওর লাগেছিলি? নূর ঠোঁট কামড়ে ডুকরে উঠে ভয়ে সিটে বলল, আম্মা আমি তো। জামিলা তেলে বেগুনে জ্বলে উঠল, দাঁত পিষে উগড়ে দিল কিছু নোংরা কথা। কুত্তার বাচ্চা, বাড়ি বইয়ে নষ্টামি করতে পারছো না দেখা স্কুলের নাম করে বাইরে গেছো নষ্টামি? অপমানে কান জ্বলে উঠল নূরে। বুকের ভেতর গলতে শুরু করলো যন্ত্রণার দহনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, তুমি আমারে ভুল বুঝতেছ তো আম্মা। আমি চুপ, কোনো কথা কবি না। আজ থেকে তোরে নিজের হাতে কবর দেবো আমি। নূরের কথা শেষ হওয়ার দিকে বজ্রকণ্ঠে পুনরায় ধমকে উঠল জামেলা। রাগে ফুসতে ফুসতে এগিয়ে এলো নূরের দিকে। চোখে মুখে তখন নিয়ন্ত্রণহীন কোর। সে হাত তুলল নূরকে থাপ্পড় মারার জন্য। ঠিক সেই মুহূর্তে মুসা আচমকা তার হাতটা শক্ত করে ধরে ফেলল মাঝপথে। গম গম কণ্ঠে বলল, আমারে দেখে কি আপনার নষ্ট মনে হয় মাম্মি? মনে হয় আমি চরিত্রহীন? জামিলা বেগম ভরকালো, চোখে জ্বলন্ত ক্রোধ নিয়ে তাকালো মুসার দিকে। উষ্ণকণ্ঠ বলল, তুমি আমার হাত ছাড়ো মুসা। মুসা ঠান্ডা দৃষ্টিতে তাকালো জামিলা বেগমের মুখের দিকে, তারপর কথাবার্তা ছাড়া আপোষে ছেড়ে দিল জামিলার হাত। অথচ চেহারায় কোনো নমনীয়তা নেই, চাহনিতে রুক্ষতা, চোয়াল শক্ত, কণ্ঠ বজ্রধানের মধ্যে দাপায় বলল, আপনার কি মনে হয় মাইয়ে পোলা নিয়ে চিপাই চিপাই যাওয়ার স্বভাব আছে আমার? জামিলা বেগমের দৃষ্টি ক্ষোভ। সে গরম কণ্ঠে বলল, তোমার স্বভাব কেমন তা জানি না, আমি কি করবো? আগ্নেয়গিরি বুকের নিচে জমে থাকা লাভার মতো নির্জীবে চাহেনি মুসার উপরে নিস্তব্ধ, অথচ ভেতরে ফুসছে ভয়ঙ্কর উত্তাপে। সে গলার স্বর একই রেখে বলল, নূরকে চিপাই চিপাই নিয়ে যাই আমি? মাইয়া পবিত্র, মূল্য দেওয়া শিখবেন। ভাতের থালার সামনে নিয়ে এ পর্যায়ে আর বসে থাকতে পারল না বসির। এঁটো হাত নিয়ে উঠে এলো এগিয়ে, কপাল কুচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মুসা? মুসা এক পলক তাকালো বসির দিকে, কাটখাট গলা বলল, শুনিন মামা, সাফ সাফ কথা বলা অবস্থা। আপনার মাইয়ের লগে আমার প্রেম প্রীতির সম্পর্ক নেই যে চিপাই চাপাই নিয়ে যাব। যেখানে নিয়ে গেছে কাজে নিয়ে গেছে, আবার দিয়ে গেছে। ওরে মারেন কাটেন যাই করেন, কলঙ্কিত করবেন না। কথাটা বলে দৃষ্টি ঘুরল মুসা। জমিলার দিকে তাকে ধারালো কণ্ঠে বলল, মামি শেষের কথাটা আপনারে বললাম। চোখে রাগ, অপমান আর বিস্ময় নিয়ে ভোরকে তাকালো জমিলা বেগম। মুসার শাহানুজাইনের কোপে চুপসে গেল তার কথা। মুসা আর এক মুহূর্ত দাঁড়ালো না। কোনো কথা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু রুক্ষ দৃষ্টিতে একবার তাকালো পাশেই গাঢ় হয়ে দাঁড়িয়ে থেকে নূরের দিকে, তারপর লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল বাইরে। মুসা বেরিয়ে যেতে জামিলা ঘুরে তাকালো নূরের দিকে, ক্ষুব্ধ হাতে চেপে ধরল নূরের চুলের মুঠে। নূর ব্যথায় কুঁকড়ে উঠল, অথচ ধার ধারল না খাদিজা। নূরের পিঠে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল, অপয়া অসভ্য মাইয়া, আজ থেকে তোর একদিন কি আমার একদিন। নূর এমন মারতে দেখে বিব্রত হলো বসির। জামিলাকে বাধা দিয়ে বলল,
জামিলা মাইয়েটারে মারিও না তো। জামিলা বারণ মারল না, উল্টো বসিরকে ধমকে চুপ করে দিল। চুপ, একদম চুপ থাকবো। তোমার লাই পাইয়ে পাইয়ে মাইয়া এমন হয়েছে। পরপর নূরের গায়ে আরো কয়েকটা থাপ্পড় দিতে দিল। অপয়া অসভ্য মাইয়ে পেটে দিছে, এরে বটি দিয়ে জবাই কইরা দিতে মন চাইছে। মারের চোটে মাথার নিকাপ খসে পড়ছে নূরে, তার ভেজা শরীরটা থুবড়ে পড়ছে মেঝেতে। জামিলা বেগমের প্রত্যেকটি মারের সাথে বেরিয়ে আসছে কান্নার শব্দ। মুসা উঠান পেরিয়ে নিজের ঘরে যেতে থমকায়। নূরের কান্নার শব্দ কানে আসতে বুকের ভেতরটা ধসে পড়ার মতো যন্ত্রণায় ছটফট করে। খোলা আকাশের দিকে তাকিয়ে পেশ করা তার সমস্ত অভিযোগের খোলাপত্র। বৃষ্টি কমেছে, মেঘগুলো ক্লান্ত, যোদ্ধার মতো ভারী হয়ে ঝুলে এসে আকাশের বুকে। নামবে কি নামবে না সেই দ্বিধায়। স্কুল ছুটি। এ সময় পুরনো বৃষ্টির তাড়মুড়ো শুরু হয়েছে। বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের বলে নূর নেই বলে আজ একাই স্কুল গেছে নূপুর, তাই ফিরছে একা একা। ভেজা মাটি আর কাদার আস্তরণে রাস্তা পিছলে একই রাস্তায় একা একা বাড়ির দিকে যাচ্ছিল। পা ফেলতে একটু করে দিবে যাচ্ছে কাদামাটি। হঠাৎ অসতর্ক ফেলে পিছলে পড়ে গেল মেয়েটা। পা ফসকে ধপ করে পড়ে গেল কাদামাটিতে। আকস্মিক ঘটনায় নিজের উপর নিজেই বিরক্ত নূপুর। কেউ দেখে ফেললে মান ইজ্জত শেষ। এই ভয়ে আশেপাশে তাকানো আগে তারপর উঠে দাঁড়ালো। সাদা স্কুল ড্রেস, এমনকি ব্যাগটা কাদায় মাখামাখি। এই অবস্থায় কীভাবে বাড়ি ফিরবে এই ভেবে অস্বস্তি ভিড় করল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো উচ্চস্বরে হাসির শব্দ, সাথে সাথে ভেসে এলো পুরুষের কণ্ঠ। কি দেখতেছ? কেউ দেখছে কি না? নূপুর ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজের পিছনে শামীমকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে আরল। আপনি? শামীম ঠোঁট হাসি চেপে এগিয়ে এলো। টিপ্পনি বলল, সাবানা আপা, রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখি আপনি বিশাল বড় একটা বোয়াল মাছ ধরছেন, তাই দাঁড়িয়ে গেলাম। নূপুর নাক ফুলালো, কটমট করে তাকালো শামীমের দিকে। তিরিক্ষি কণ্ঠ হলো, এই মিয়া, আমি বোয়াল মাছ ধরি নাকি রুই মাছ ধরি তাতে আপনার কি? আপনি আমার সাবানা ডাকবেন না। শামীম মুখ ভেঙচে গেল, নাক সেটে বলে, এই 1.5 ফুটের সাবানা, কথা কম কর, এক থাপড়ে দাঁত দিয়া দিমু ফেলাইয়া। এদিকে রাগে ফুঁসে উঠল নূপুর, কর্কশ কণ্ঠে বলে, এক ঘুষিরে আপনার নাক ফাটিয়ে দিমু। শামীম গাঁটটা মারল নূপুরের মাথায়। কটাকে বলল, সাইজে দেখছো নিজেরে? আমার নাক লাগালে পাইতে হলে আরো 4 বছর অপেক্ষা করতে লাগবে। আমি যদি আপনার নাকে ঘুষি মাইরে দেখাতে পারি। স্বামী আমলে নিল না নূপুরের কথা, বরং নিজের লম্বা শরীরটা ঝুঁকে এলে নূপুরের মুখের কাছে। হাসতে হাসতে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, দেখি কত বড় করেছে। নূপুর এদিক ওদিক তাকালো, ঝোঁকের বসে কি করে বুঝে উঠতে না পারে শামীমের নাক বরাবর মেরে দিল একটা ঘুষি। শামীম ভরকালো, রীতিমতো ভ্যাবাচাকে খেলো নূপুরের এমন দুঃসাহসের দিকে। নাকে হাত ধরে, কিরে তুই সত্যি সত্যি ঘুষি মাইরে দিছস? ততক্ষণে দাঁড়িয়ে নেই নূপুর, পায়ে জুতো জোড়া তুলে দৌড়ে পালাতে লাগলো। আমার কি দোষ? আপনি তো নিজেই করলেন। নূপুরকে দৌড়ে যেতে দেখতে রাগে হেসে সে শামীম নাকে হাত রেখে চেঁচিয়ে বলল, এই সাবানা বাচ্চা, তোরে এই রাস্তায় পাই না? তোর নাক যদি আমি চ্যাপ্টা না বানিয়েছি, আমার নামে শামীম না। সকাল তখন প্রায় 10টা। কাল রাতের টানা বৃষ্টির পর আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে সূর্যের মেরমেরে আলো। রোদ উঠেছে ঠিক, তবে উজ্জ্বলতায় এখনও ভেজা মাটির সেদো গন্ধে মিশেছে। ইমরানের কাছে জরুরি তলব নিয়ে চেয়ারম্যান বাড়িতে এসেছে মুসা। এই কয়েকদিন বারবার আসার খাতিরে বাড়ির সবার সাথে ভালোই পরিচিত হয়েছে। তার নিঃসংশয়ে বাড়ির ভেতরে পা রাখলো। মুসা ইমরানের ঘর চেনে। সে সোজা গিয়ে কড়া নাড়ল ইমরানের ঘরের দরজায়। কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেলে মুসা তাই আর না ডেকে যেতে নিলে ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো নাদিয়া। আরে মুসা যে, ঘাড়ের রগ ঠিক হয়েছে? পেছন থেকে নারীর সুকণ্ঠী আওয়াজে পেতেই তাকালো মুসা। ঘাড় ফিরিয়ে তাকালো পেছনে। একটা জামদামি শাড়ি পরে দাঁড়িয়েছে নাদিয়া। মাথায় টানা ঘোমটা, চোখের কোণে শান্ত লাজুকতা, একেবারে সংসারের নারীর মতো লাগছে। লক্ষ্মী বউয়ের মতো দাঁড়ানো ভঙ্গিমা। তবে সেসবে তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না মুসা। মুগ্ধতার চেয়ে ক্লান্ত বিদ্রোহ বেশি ফুটে উঠল তার চেহারায়। হেয়ালি কণ্ঠে নাদিয়া প্রশ্নে জবাব দিল, ওইটা জন্ম থেকে টেরা, ঠিক হওয়ার চান্স নেই। মাথা নুয়ে স্মিতা হাসল নাদিয়া, ভনিতা করে বলল, এই তেরামির জন্য তো বিপদে পড়তে হবে জানো। আমি নিজের বিপদ আমার লগে দিনে 2 বেলা দেখা করতে আইতে যাইতে সালাম দেয়। আমার এই বিপদে ভয় দেখায় লাভ নেই। মুসার চোখে মুখে অদ্ভুত রকমের শান্ত, ইস্পাতের ন্যায় কঠিন, কণ্ঠে এক পরিমাণ আকাশ বিদ্রুপ। মুসার কথা শেষ হতে নাদিয়া বুকুটি ধরে বলল, ভয় দেখাইলাম কই, আমি তো খালি সতর্ক করলাম।
মুসা পোড়ামাটির উপর বয়ে চলা শুষ্ক হাওয়ার মতো নিরবেক কণ্ঠে বলল, লাভ নেই, সৎ মানুষের সতর্ক করার প্রয়োজন পড়ে না। ইমরান ভাই ওইটা কইলে ভালো হয়। ইমরান জেভানের সাথে গেছে, কাল রাত থেকে বাড়িনি। ও, আমি তাহলে যাই। মুসা যেতে যেতে বড় বড় কয়েকটা কদম ফেলে এগোয় কিছুতে। তার মধ্যে উদ্বিগ্ন কণ্ঠে ভেসে আসে নাদিয়া। মুসা, মুসা দাঁড়ায়। নাদিয়াকে উপেক্ষা করার ইচ্ছা থাকলে আপাতত সেই ইচ্ছা মাটি চাপা দিয়ে ঘুরে দাঁড়ায়। নাদিয়া এগিয়ে এসে ভঙ্গুর কণ্ঠে জিজ্ঞেস করে, নারীকে সম্মান করো? নাদিয়ার এমন প্রশ্নে কিঞ্চিত কুঁচকে এলো মুসার চোখ। তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার ফ্যাকাশে মুখের দিকে তাকাতে শীতে শেষ রাতে জমে থাকা কুয়াশার মতো নরম শোনালো মুসার কণ্ঠ। নারী মা, মাকে সম্মান না করার প্রশ্নই আসে না। চিকচিক করে উঠল নাদিয়ার চোখের জল। ভোরের ঘাসে আটকে থাকা শিশির বিন্দুর মতো ছলছল চোখে তাকালো মুসার দিকে। ধরা কণ্ঠে বলল, আমিও তো নারী। শোষণ, নিপীড়ন, নির্যাতন শব্দগুলো নারীর জন্য সৃষ্টি। বহুদিন বৃষ্টি না হয় শুকনো মাটির মতো অনুভূতি কণ্ঠে মুসার বলা শক্ত কথাগুলো শুনে নাদিয়ার বিষাদরাঙা কণ্ঠে আওড়ালো, তোমার মায়ের বেলা তো? পোড়া চিঠিতে শেষ শব্দগুলোর মতো বুকের গহীনে দীর্ঘশ্বাস গোপন করে মুসা বিবশ কণ্ঠে আওড়ালো, বাঁচাতে পারিনি। আমাকেও না? কণ্ঠে উদ্বেগ নিয়ে শুধল নাদিয়া, দায়ভার নেই। মুসার কণ্ঠ থেকে বেরিয়ে আসা শব্দগুলো ভীষণ কঠিন। মুচকে এসল নাদিয়া, হাসির আড়ালে নিজের বুকের ভাঙন লুকোনোর চেষ্টা চালিয়ে বলল, মাকে সম্মান করো, অথচ মাকে মুক্তি দেওয়ার দায়ভার রাখো না। মুসা প্রতিক্রিয়া নেই। সে কঠোর কণ্ঠে বলল, বিষ এনে দেব নাকি ছুরি? মরার উপায় আমারও জানা আছে, কিন্তু আমার মৃত্যুর পর প্রতিশোধ কে নেবে? প্রতিশোধের জন্যই তো আসা। বৃষ্টি ভিজে জানলা কাঁপতে থাকা কাচের মতো কম্পিত হলো নাদিয়ার কণ্ঠ। চোখ বন্ধ করে আলো, তাহলে আমি চোখ বন্ধ করে প্রাণ করব মৃত্যুসুধা? মুসা রহস্য বলে, এখন নয়, যখন জীবনের মূল্য বেড়ে যাবে তখন। অকাতরে জীবন বিলিয়ে দিলে মৃত্যুর কোনো মূল্য থাকে না। মানে নারীর যোদ্ধা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে হয়। হয়তো নারীর মৃত্যু মূল্যহীন। নারী তো দুর্বল, দুর্বল মানুষের মূল্য আশা করাটাই বিলাসিতা নয় কি? নিজের ভেতরে প্রতিদিন হাজার মৃত্যু কবর দেওয়া নারী কীভাবে দুর্বল হতে পারে? মুসার উত্তরে এবার কঠিন সরল। নাদিয়ার কোমলতা নিয়ে খণ্ডাতে চালানো যুক্তি। নারী কোমল, এটা তো অস্বীকার করতে পারবে না। কোমলতায় আঘাত বেশি এসে ডুবে যাওয়া জাহাজের মতো মুসার তপ্ত শ্বাস হারিয়ে গেল হৃদয়ের গহীনে। দগ্ধ অভিমান বুকে চেপে ভারী কণ্ঠে আওড়াল, তাই বলে নারীর কোমল আর দুর্বলতা নয়, বরং সবচেয়ে বেশি সুন্দর। কাল বৃষ্টিতে ভিজে জামিলার হাতে মার খাওয়ার পর ব্যথায় জ্বর চলে এসেছে নূরের। পুরো শরীর পুড়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়। ঘুমের ঘরে কপালে ভিজে উঠছে তার। অস্থিরভাবে কেঁপে উঠল তার চোখের পাতা। দুঃস্বপ্নে কুয়াশা ঢেকে আছে চারপাশ। নিঃশব্দ এক শূন্যতার মাঝে দাঁড়িয়েছে নূর। দূরে একটা কালো অভাবটা ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। নূর অসহায়ের মতো তাকিয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠ বলে, কে কে? নিভে যাওয়া প্রদীপের শেষ ধোঁয়ার মতো কালো অভাবটা অন্ধকারে মিলিয়ে যেতে গম গম কণ্ঠে বলল, কালপ্রিট, আই অ্যাম ইয়োর কালপ্রিট। হাহাকার করে উঠল নূরের বুকের ভেতরটা। মনে হলো কেউ তার হৃদয়ে এক টুকরো আলো ছিঁড়ে নিয়ে আসলো। সে চিৎকার করল, আপনি, আপনি আমার জীবন নরক বানিয়ে কোথায় চলে গেছেন? অভাবটা দাঁড়ালো না, ক্রমশ হারিয়ে যেতে লাগলো অন্ধকারের মধ্যে। নূর কণ্ঠ শুকিয়ে গেল। সে আবার বলল, দাঁড়ান, যাবেন না? আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আতঙ্ক ধরপড় করে উঠে বসল নূর। বুকটা ওঠানামা করছে দ্রুত, চোখ দুটো ভেজা, নিষ্ক্রিয়। মস্তিষ্ক এখনো বিড়বিড় করেছে, যাবেন না, আমাকে কলঙ্কিত করে যাবেন না। বিড়বিড় কণ্ঠ অস্পষ্ট কিছু বলতে যাবে ধীরে ধীরে সদ্ভিদ ফিরে পেল নূর। ঘুম জড়ানো চোখ দুটো কাঁপতে কাঁপতে খুলল। কয়েক মুহূর্তে সবকিছু ঝাপসা লাগছিল। সুন্দর আর বাস্তব যেন একাকার হয়ে গেছে। বৃষ্টি থেকে ঘুমের শেষ আবরণটুকু কেটে যেতে জানলার পাশে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখা গেল মুসাকে। প্রথম দেখে কিঞ্চিত ভরকাল নূর। বুকের ভেতরটা ধক করে উঠল আচমকা। মুসার দিকে তাকিয়ে অস্ফুট হলো, আপনি? নূর দ্রুত হাতে বিছানা হাত রাখলো, খুঁজলো তার ওড়নাটা। মুখ বুক দুটোই খালি। এই অবস্থায় অস্বস্তির সীমালঙ্ঘন করে ভেসে উঠল মুসার নিরবক কণ্ঠ, খুঁজিস না নূর, ভয় পাস না, আমার তাকানো পাপ নেই। নূর থমকালো। বুকের ভেতর কিছু একটা নড়ে চড়ল। হঠাৎ মুসার গলার স্বর আজ অন্যরকম শোনালো। সে ব্যস্ত হাতে ওড়না খুঁজে নিয়ে তড়িঘড়ি করে ঘোমটা তুলে মাথায় মুখটা কোনোরকম ঢেকে
তাকালো মুসার দিকে, শ্মশানের মতো ছমছমে মুছার চাহনি। সে নূরের ফ্যাকাশে মুখের দিকে তাকে জিজ্ঞাসা করলো, দুঃস্বপ্ন দেখছো? নূর মাথা নাড়ল দুপাশে, বুঝালো না। মুসা শুকনো ঠোক গিলে অতিরিক্ত নরম কথা পোষাচ্ছে না তার। কিন্তু মেয়েটার শীর্ণ চেহারা কঠিন হতে দিচ্ছে না তাকে। সে জড়ানো গলায় জিজ্ঞাসা করলো, মাইর খাইয়া জড়াইছে? মুসার প্রশ্নটা কাটা গায়ে লবণ ছিটাতে রাখার মতো কাজ করলো বোধহয়। কাল মুসার জন্য এতগুলো মার খেয়েছে মনে পড়তে জ্বলে উঠল নূরের কণ্ঠে। আপনার কোনো সমস্যা? আপনি তো এটাই চাইছেন। মুসা আজ আর রুষ্ট হলো না, বরং নূরের কথাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ওষুধ এনে দিছে? যায়নি কি লাভ? মুসা শব্দ ব্যয় করল না। পকেট থেকে একটা ন্যাপা ট্যাবলেট পাতা বের করে ধরে দিল নূর হাতে। ধর। নূর হকচক করলো, ভ্রুকুটি তুলে যে আওড়ালো, কি নাপা? ভাত খেয়ে 3 বেলা 3টা খাবে। মুসার কথা শুনে দাঁতে দাঁত পিষল নূর। হেসে বলল, আপনার এই জুতা মাইরে নমস্কার করার ব্যাপারটা আমার ভালো লাগে না মুসা ভাই। টাকা খরচ কইরা ওষুধ আইনেছি, খাইয়ে নিস। নূর ওষুধ মুসার দিকে ছুড়ে দিয়ে বলল, ধরেন আপনার ওষুধ, আমি খামু না। মুসা অসন্তুষ্ট হয়ে এ পর্যায়ে ধারালো দৃষ্টিতে তাকালো নূরের মুখের দিকে। তারপর ওষুধটা পুনরায় নূরের হাতে ধরে দিয়ে বলল, নাটক কম মারা। এই টাকা দিয়ে 2টা আকিস বিড়ি খাইতে পারতাম। বিড়ি না খাই তোর জন্য ওষুধ কিনে আনছি। তুই খাবি না, তোর বাপে খাবে। নূর ক্ষোভ প্রকাশ করে বলল, ভাঙবেন অথচ মচকাবেন না। শীতের কুয়াশা ঢাকা মৃত গাছের মতো একটা চাপা ব্যথা লুকিয়ে নিল মুসা। দৃঢ় কণ্ঠ বলল, ভাঙাচোরা জিনিসের প্রতি আমি অভ্যস্ত, তুই না। তোর ভেতরে এখনো শিশের মতো কোমলতা। ফাটা ঠোঁট এলিয়ে দিলে বিবৃতি বসল নূর। তাচ্ছিল্যের সুর তুলে বলল, বুঝ দিতেছেন? আম্মায় তো অপয়া বলে প্রতিদিন। নূরের ভিডিও মাখা কথায় আর সায় দিল না মুসা। গম্ভীর কণ্ঠে বলল, ভুল বলে? তোর বালপাকনা বলা উচিত ছিল। নূর চোখ মুখ কুঁচকে তাকালো। মুসার কথার প্রতিবাদ করে বলল, কেন? কলঙ্কিত বললে মূল্য নেই নাকি সাহস দেখানো মানা? মুসা খড়খড়ে কণ্ঠে বলল, যদি নিজের মূল্য না বুঝিস তবে পৃথিবী তোকে বিক্রি করে দিবে সম্মানের দামে, সস্তা হাসির বিনিময়ে। সম্মান, এই শব্দটা আমার জীবনে অতিথি হয়ে এসেছিল কিনা তাও মনে নেই। নূরের কণ্ঠে মিশে থাকা উপহাসের সূক্ষ্ম ধারণা স্পষ্ট অনুভব করল মুসা। কথাগুলো বুকের ভিতর এসে বিঁধল ছুরির মতো। পূর্ণ কোনো ক্ষত আচমকা জেগে ওঠার ন্যায় অনুভূত হলো ভেতরে। চোখের দৃষ্টি নিস্তব্ধ হইল কিছুক্ষণ। পলক তাকিয়ে রইল নূরের চোখের দিকে। অস্ফুট আওড়ালো, অদ্ভুত। যে চোখে সবাই ত্রুটি করছে, আমি সেই চোখে নিজের ঘর খুঁজে পেয়েছি। নূর স্পষ্ট শুনতে পেল মুসার বিড়বিড়ানি। সে আগ্রহী কণ্ঠ বলল, কিছু বললেন? মুসার কথা শোনার জন্য ঠিক যতখানি আগ্রহ দেখা গেল নূরের চোখে, ঠিক ততখানি অনাগ্রহ কণ্ঠে মুসা এড়িয়ে গেল প্রসঙ্গ। জড়বস্তু নিয়ে আনলো, বুঝবি, বড় হ। নূর তপ্ত শ্বাস পেল, এক বুক আক্ষেপ নিয়ে বলল, যত বড় তত দুঃখ, জীবন এখানে থেমে যাওয়া উচিত। মুসা ক্রূর হাসি বলল, সাইজের চেয়ে বড় কথা, এজন্য সুখী না। ফ্যাকাশে হাসল নূর, বিষণ্ণতা গিলে নিয়ে বলল, আমার কপালে সুখ লিখতে কার্পণ্য করেছে পৃথিবী, কিন্তু যন্ত্রণা লিখতে উদার হাত। মুসা ঢোক গিলে গলা ভেজালো, জিভ ঠেকালো গালে। অসম্ভব রকমের যন্ত্রণা হাঁপুড়ে হাঁপুড়ে শুরু হলো তার। ভয় হলো, দৃষ্টি এলোমেলো। নাম না জানা অপরাধ পথে তাকাতে পারল না নূরের চোখের দিকে। কাঠকোটে স্বর বলল, তোর বিড়ি হয়ে শোনার টাইম নেই, আমি আইতেছি। মুসা আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে ছাড়ালো জানলার পাশ। উঠোন পেরিয়ে যেতে নিলে মৃদু স্বরে ডাকলো নূর। বেদনা বিধুর কণ্ঠে আওড়ালো, একজন মানুষ আছে জানেন, যার আসা উচিত, চিৎকার করে বলা উচিত, আমি কলঙ্কিত নই। কথাগুলো বলতে বলতে কণ্ঠে নিভে এলো নূরে। ভাঙাচোরা স্বরে আওড়ালো, আমাকে কলঙ্কমুক্ত করার দায়ভার তো তার। মুসা থমকালো, 1 সেকেন্ডের জন্য থমকালো, কিন্তু দাঁড়ালো না, আশকারা দিল না। মনের ভেতরে নাড়াচাড়া দিয়ে ওঠা অবাঞ্ছিত অনুভূতিগুলো। বড় বড় পা ফেলে বাড়ি থেকে বের হতে হতে আওড়ালো, তার স্পর্শে কুসুম মরে, রোদ হারায় দীপ্তি। হয়তো তাই সে দূরে থেকে রক্ষত সৌন্দর্যের সুরক্ষায়। কলঙ্কের কারুকার্য, পর্ব 7। আচ্ছা, বাঁধনারা প্রেমের কি সিজন 2টা দিব, না এই কলঙ্কের কারুকার্যটা কন্টিনিউ করব? আর আকাশ পেয়ে কালকে আমি শেষ পর্বটা দিব।